আসসালামু আলাইকুম। আমাদের একটু সময় দেরি হয়ে গেল, 9টায় বলেছিলাম, 9টা 12 হয়ে গেছে, তাই না? সমস্যা নেই, আমাদের পুরো ক্লাসটাই চলবে একদম। অর্থাৎ শ্রীকৃষ্ণ কীর্তনের উপরে আমাদের যত টপিক মানে যত প্রশ্ন বিগত সালে চাকরি পরীক্ষা আসছে সবগুলো আমি সলভ করে দিব, এবং আর কোন কোন চাকরি পরীক্ষা এগুলো আসতে পারে সেগুলো সব নিয়ে আমরা কিন্তু করে দেব। ঠিক আছে, তাহলে আমরা শুরু করব চমৎ ঝামাক্কা এই ক্লাসটা। সবাই উপভোগ করবেন আর সবাই একটু তার বন্ধুদের একটু মেনশন করে জানিয়ে দেন। ওকে, কে কোন জায়গা থেকে আছে ক্লাসটা করছেন সেটা জানিয়ে দেবেন, আর আপনাদের বন্ধুদের কিন্তু একটু কি করবেন, মেনশন করে দিবেন। ওকে, দ্রুত দ্রুত সবাই একটু বন্ধুদের মেনশন করে দেন, দ্রুত বন্ধুদের একটু মেনশন করে দেন। এই তো রুনাইকা ইসলাম স্বর্ণা, সুরাইয়া খাতুন, গুড, খুলনা থেকে আছি। দ্রুত দ্রুত সবাই একটু জয়েন করেন। আর ক্লাসটা খাতা কলম নিয়ে বসবেন, কারণ এখান থেকে প্রশ্ন কিন্তু প্রতিবার বিশেষ পরীক্ষায় কিন্তু এই টপিক থেকে প্রশ্ন কিন্তু এসেই থাকে। তাই সাহিত্য থেকে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের উপর গতবারও বিশেষ পরীক্ষা আসছে, 45তম বিশেষও আসলো আর 46তম বিশেষ প্রিলিমিনারি পরীক্ষাও এখান থেকে কিন্তু একটা প্রশ্ন আসছে। আর বিভিন্ন ছোটো বড়ো চাকরি পরীক্ষায় কিন্তু এই টপিক থেকে প্রশ্ন আসে। আপনারা দেখেন ডাক এই যে উপজেলা পোস্টমাস্টার পরীক্ষায় কিন্তু লিটারেচার থেকে অনেক প্রশ্ন আসছে। তাই লিটারেচার থেকে যে প্রশ্নগুলো আসে সাধারণত এই প্রশ্নগুলো উত্তরগুলো পারলে কিন্তু আপনি নম্বরটা বেশি পান। আপনি অনেক চাকরি পরীক্ষায় দেন কিন্তু দেখা যায় যে একদম লাস্ট মুহূর্তে গিয়ে আপনি কি ধরা খেয়ে যান, অধিকাংশই পারেন না। তাই বাংলা অংশে যারা সাহিত্যের অংশে ধরা খান তাদের জন্য মূলত আজকের ক্লাসটি। এই ক্লাসটা করলে আপনি মানে শ্রীকৃষ্ণ কীর্তন থেকে আপনি বিশেষ লিখিত বলেন, প্রিলি বলেন, অন্য যে কোনো চাকরি পরীক্ষা বলেন, এর বাইরে আর কোনো প্রশ্ন আসবে না। আমি আজকে যে কটা প্রশ্ন আপনাদের পড়িয়ে দিব এর বাইরে কখনই কোনো প্রশ্ন আসবে না। ওকে, অর্থাৎ একটা প্রশ্নের ভিতরে আমি সবগুলো প্রশ্নে আমি আপনাদেরকে বলে দিব। দেখে দিনাজপুর থেকে আপনাদের বন্ধুদের কিন্তু মেনশন করতে হবে ভাই, আপনাদের বন্ধুদের মেনশন না করলে কিন্তু হবে না। সবাই আপনাদের বন্ধুদের কি করেন, মেনশন করেন। ওকে, এই যে বরিশাল থেকে আছেন আমাদেরকে নওরিন আক্তার স্বর্ণা, এরকম আপনারা কে কোন জায়গা থেকে আছেন আপনাদের বন্ধুদের একটু মেনশন করে দেন একটু দ্রুত, তাহলে আমরা কি করতে পারবো, তাহলে আমরা সব ক্লাসটা শুরু করতে পারবো। আপনাদের বন্ধুদের একটু মেনশন করে দেন, হ্যাঁ, কারণ এই আজকের ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিন্তু একটা ক্লাস। আমাদের টিচাররা প্রতিদিন কিন্তু আমাদের এই জব মেডিসিনের অফলাইন শাখায় সারা বাংলাদেশে ক্লাস নিচ্ছেন, এবং অনলাইন ক্লাস প্রতিদিন সকাল 9টা থেকে রাত 12টা পর্যন্ত কিন্তু আমাদের অনলাইন ক্লাস চলে। বিভিন্ন ব্যাচের ক্লাস আপনারা বিভিন্ন সময় আমাদের করে থাকেন, বিভিন্ন সম্মানিত শিক্ষকদের ক্লাস করে থাকেন। আমাদের শিক্ষকদেরা কিন্তু দিনরাত 24 ঘন্টা পরিশ্রম করে, তারা রিসার্চ করেন, তারপরে কিন্তু তারা একটা টপিকের উপর পড়ান। তাই বাংলা টপিকটা নিয়ে আপনাদের আশা করি এই টপিকটার উপর আজকে আর কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে ভাই, চাকরি একটা লাগবে এ হলো কথা। আপনি বিশেষ টার্গেট নেন, এবং বিশেষ টার্গেট নিয়ে আপনি যদি পড়াশোনা করেন তাহলে কী হবে, আপনি অন্য চাকরি পরীক্ষার প্রস্তুতিটা ইজিলি কিন্তু হয়ে যাবে। তাই তো কক্সবাজার থেকে দেখতেছি স্যার আমাদের জসিমউদ্দিন আছেন, আমাদের শিউলি পারভিন আছেন সিরাজগঞ্জ থেকে, গুড। রুকে ইসলাম আছেন আমাদের শেরপুর থেকে, তাই না, গুড। আমাদের তারপর কি আছেন বর্ণা ইসলাম নড়াইল থেকে। এরকম আপনাদের বন্ধুদের মেনশন করেন, একটু বন্ধুদের মেনশন করে দেন, সবাই একটু বন্ধুদের মেনশন করেন দেখি, তাড়াতাড়ি একটু শেয়ার করেন। স্যার আমিও রাজবাড়ি থেকে, বাহ। এই যে রুনাইকা ইসলাম স্বর্ণা, তিনিও রাজবাড়ি থেকে আছেন। সাবিয়া ইসলাম আছেন আমাদের সাথে, আর কে আছেন দেখি তো একটু। সিরাজগঞ্জ থেকে স্যার আবু সাইদ সিরাজগঞ্জ থেকে আছেন আমাদের। আর কে কোন জায়গা থেকে আমাদের দেখছি, আমাদের সুস্মিতা সেন আছেন আমাদের বাগেরহাট থেকে, এবং আবদুল্লাহ আল মামুন আছেন আমাদের টাঙ্গাইল থেকে। রুবাইনা আক্তার শরিয়তপুর থেকে, গুড স্যার আপনার ক্লাসগুলো আমার খুব অসাধারণ, ভেরি গুড। সিরাজুল ইসলাম অন্তর চট্টগ্রাম থেকে, খাদিজা আছেন আমাদের, খাদিজাতুল কুবরা, গুড। গাইবান্ধা থেকে দেখছি স্যার, গুড। সাবিয়া ইসলাম স্যার কিশোরগঞ্জ থেকে, রুবেল আহমেদ আছেন সিলেট থেকে, গুড। আমাদের একটু দেখি ঢাকা থেকে আছেন নিশাত সীমান্ত আছেন ঢাকা থেকে, গুড। মুন্সিগঞ্জ থেকে আছেন, গুড। যাই হোক, একটু সবাই শেয়ার করেন, আপনাদের শেয়ারের মাধ্যমে কিন্তু আমাদের ক্লাসগুলো প্রাণবন্ত হয়ে থাকে, তাই না। স্যার কীর্তন শুরু করেন, ছোটন পাল লিখছেন কীর্তন শুরু করেন, এটা কোনো কথা? হ্যাঁ, এটা কোনো কথা বলেন কোন? হ্যাঁ, সুবা হালিমা সৈয়দ আরমান হোসেন আছেন আমাদের সাথে, গুড। সবাই একটা করে যদি শেয়ার করেন তাহলে কিন্তু অনেকজন স্টুডেন্ট হয়ে যাবে, তাই না। সাধারণত একটা রাখবেন, 2 শ্রেণীর কিন্তু 3 শ্রেণীর কিন্তু আমাদের চাকরি প্রার্থী ক্যান্ডিডেট আছে। 1 শ্রেণীর চাকরি প্রার্থীর ক্যান্ডিডেট সারা বছরই পড়ে, কোনো সার্কুলার থাকুক না থাকুক, বিশেষ সার্কুলার দেখ না দেখ, ওরা কিন্তু পড়তেই থাকে। আর 1 শ্রেণীর স্টুডেন্ট আছে, তারা কি করে জানেন, তারা খুঁজে কখন সার্কুলার আসবে, তারা শুধু খুঁজে প্রাইমারি সার্কুলার কখন আসবে, বিসিএসের সার্কুলার কখন আসবে, নিবন্ধন সার্কুলার কখন দেবে, অর্থাৎ ওরা যখন সার্কুলার দিবে তখন পড়াশোনা শুরু করবে, আদারওয়াইজ করবে না। এবার কি করে, যখনই শোনে যে এই সার্কুলার দিছে
তখনই ধুমাইয়া বাজার থেকে বই কেনে, কোচিংয়ে ক্লাস করে, একদম পুরো সিরিয়াস পড়াশোনার প্রতি, বুঝছেন। শুনছে কি বিসিএস সার্কুলার দিচ্ছে, ধুমাইয়া পড়ে। এরপর আবার কি করে, এরপর বেশি দিন পড়ে না, 15-20 দিন পড়ে, সার্কুলারের পর থেকে 15-20 দিন পড়ে, ধরে 1 মাসই পড়ে একদম ধুমাইয়া। পড়ার পরে আবার কি করে, এবার আবার পড়াশোনা বাদ দিয়ে দেয়। এরপর কি করে, এরপর খোঁজ রাখে কবে এই নিয়োগ পরীক্ষাটা হবে, অর্থাৎ কবে, বারবার প্রশ্ন করে, স্যার বিসিএস প্রিলি কবে হবে, স্যার নিবন্ধনের পরীক্ষা কবে হবে, প্রাইমারি পরীক্ষা কবে হবে, অমুক চাকরি পরীক্ষা কবে হবে, এইগুলো জিজ্ঞেস করে। এবং কারণ কি, তারা জিজ্ঞেস করে যদি দেখে যে কোনো নিয়োগ যদি দেয় তাহলে কি করবে, তাহলে নিয়োগ দিলে মানে অর্থাৎ পরীক্ষার ডেট দিলে তাহলে পড়বে, আদারওয়াইজ সে পড়বে না। এই এক শ্রেণীর মানুষ আছে। তখন যখন আবার দেখে যে না, আরে দিয়ে দিছে কি এই আগামী মাসে 12 তারিখ পরীক্ষা, যখনই একবার ডেট শোনে আবার পুরো সিরিয়াস ধুমাইয়া বিভিন্ন যত অনলাইন প্ল্যাটফর্ম আছে সব প্ল্যাটফর্মের বিভিন্ন যে মানে যেগুলো পিডিএফ দেয় সব শেয়ার করে রাখে, মনে কথা পইরা পুরো তামা বানাই ফেলায়। আসলে তখন কচুতে কচু হয় না, অর্থাৎ তখন কোনো কাজেই লাগে না। কিন্তু যারা প্রথম থেকে লেগে থাকে, বেসিক থেকে যারা পড়াশোনা শুরু করে, তারা যে কোনো পরীক্ষায় যে কোনোভাবেই প্রশ্ন আসুক না কেন তারা কিন্তু ওভারকাম করে এবং তারাই কিন্তু বেশি নম্বর পায়। আর তড়িঘড়ি করে যারা কম ওই যে ভাষা যে লেকচার শিট পইরা, ঠিক আছে, হুটহাট করে একটা সাজেশন পড়ে যারা পরীক্ষার হলে যায়, তারা কিন্তু ওই কাছাকাছি যায়, কিন্তু তারা আলটিমেট তারা টিকে না। ক্লিয়ার? তারা ধান্দা করে কিভাবে পরীক্ষায় প্রশ্ন ফাঁস করা যায়, এই ধান্দায় কিন্তু তারা সবসময় ব্যস্ত থাকে। যাই হোক, শাপলাকে দেখলাম অনেকদিন পর, মাসুম বিল্লাহ অনেকদিন পর, ধন্যবাদ স্যার। আমি মাত্র রিভিশন দিচ্ছি এই টপিকটা। ভেরি গুড। অমিত শাহ স্যার আমাদের সাথে, গুড। যা আসসালামু আলাইকুম স্যার, গুড। আপু ভাইয়া দিচ্ছেন আপনি, গুড। খাদিজা তুলকুবরা, গুড। মারিয়া মিতা নূর, আর কি কাছে, গুড। আসসালাম, গুড। আমাদের দেখি আমরা, দেখেন চমৎকার প্রশ্ন। আমরা প্রথমেই জানি এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটা সম্পর্কে একটু কথা বললেই নয়, সেটা হলো একটা জিনিস মাথায় রাখবেন। এই শ্রীকৃষ্ণ কীর্তন এটা কিন্তু কোনো দেবদেবীদের কাব্য কাহিনী না, এটা কিন্তু কোনো দেবদেবীদের কাব্য কাহিনী না, এটা হলো গ্রামীণ একটা প্রণয় কাব্য। তা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটা কি? এটা হলো গ্রামীণ প্রণয় কাব্য। এই প্রশ্নটা কিন্তু আসতে পারে, তাই লিখে রাখেন এটা কিন্তু কি, এটা একটা কিন্তু প্রণয় কাব্য। কি কাব্য? প্রণয় কাব্য। এই সোহাগ এদিকে আসো তো, এটা একটা কিন্তু প্রণয় কাব্য। শ্রীকৃষ্ণ কীর্তন হলো এটা কি কাব্য? এটা হলো একটা প্রণয় কাব্য। তা লিখে রাখেন, শ্রীকৃষ্ণ কীর্তন হলো একটা প্রণয় কাব্য। ওকে, আচ্ছা দেখেন, তাই এটাকে গ্রামীণ প্রণয় কাব্য, এটা প্রেম কই, এটি একটি গ্রামীণ প্রণয় কাব্য। লিখছেন এটি একটি গ্রামীণ প্রণয় কাব্য, এটা একটা গ্রামীণ প্রণয় কাব্য। এই যে নোট আর দেন 2-3 শব্দ ক্লিয়ার দেন। এটা বড় করে সমস্যা নেই এবার ঠিক আছে। আচ্ছা দেখেন, তা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কি? এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য হলো গ্রামীণ প্রণয় কাব্য। এটা হলো গ্রামীণ প্রণয় কাব্য। লিখে রাখি, এটা কিন্তু কোনো দেবদেবীদের কাব্য কাহিনী না। আমরা অনেকে মনে করি যে এই আমরা অনেক যারা অন্য ধর্মাবলম্বী আছে তারা অনেক সময় অনেক নেগেটিভ কথা বলি। আসলে দেখেন, এটা কিন্তু হিন্দু ধর্মের সাথে মিল নেই। আসলে হিন্দু ধর্মের থেকে জাস্ট হালকা একটু কাহিনী, অর্থাৎ তৎকালীন এই রাধাকৃষ্ণের প্রেম কাহিনী গ্রাম্যে লোকসমাজে কিন্তু এগুলো মানুষের মুখে মুখে ছিল। ওইগুলো কিন্তু একটা কাহিনী কাব্য রচনা করছেন কে? আমাদের বরুচণ্ডী দাস। তা দেখেন, এই প্রশ্নটার আলোকে আমি কতগুলো প্রশ্ন আপনাদেরকে আমি লিখিয়ে দিই, সবাই খাতা কলম নেবেন। ওকে, তাহলে আমরা একটা প্রশ্ন কিন্তু বিশেষ পরীক্ষা পেয়ে গেলাম যে এটা একটা প্রণয় কাব্য, গ্রামীণ প্রণয় কাব্য। এগুলো বাজারে গাইড বই পাইতেন না, গ্রামীণ প্রণয় কাব্য। ওকে, যাই চমৎকার একটা প্রশ্ন লেখাই দিলাম। আচ্ছা, এরপরে দেখেন, এই কাব্যটির মূল রচয়িতাকে আসতে পারে, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির মূল রচয়িতাকে, এই একটা প্রশ্ন কিন্তু লেখেন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির মূল রচয়িতা হলেন বরুচণ্ডী দাস। লোকটার নাম কি? এই কাব্যটির মূল রচয়িতাকে বরুচণ্ডী দাস। বরুচণ্ডী দাস, দ্রুত লেখেন। এই কাব্যটির মূল রচয়িতাকে বরুচণ্ডী দাস। লিখছেন এটা? এই কাব্যটির মূল রচয়িতাকে বরুচণ্ডী দাস। তাহলে এখন দেখেন, এই মধ্যযুগের প্রথম কাব্য, আর একটা প্রশ্ন আসতে পারে, বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রথম কাব্য কোনটি? বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রথম কাব্য হলো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। তাহলে বাংলা সাহিত্যের প্রাচীন যুগের অর্থাৎ বাংলা সাহিত্যের আদি কাব্য বা প্রথম কাব্য কি? চর্যাপদ। আর যদি বলে মধ্যযুগের প্রথম কাব্য কি, তাহলে কিন্তু হবে
এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। তাই লিখে রাখেন, প্রাচীন যুগের সাহিত্যের আদি নিদর্শন বা প্রথম গ্রন্থ হলো চর্যাপদ। আর একটা প্রশ্ন লিখে রাখেন, মধ্যযুগের আদি নিদর্শন বা প্রথম গ্রন্থ হলো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। আবার লিখতে পারেন, সর্বজন স্বীকৃত খাঁটি বাংলা ভাষায় রচিত প্রথম কাব্য কোনটা, সেটাও কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। একক ব্যক্তি কর্তৃক রচিত বাংলা সাহিত্যের প্রথম কাব্য কোনটা, এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। কারণ চর্যাপদ কিন্তু রচনা করেছিলেন 24 জন রাইটার, আর শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি রচনা করেছেন মাত্র একজন ব্যক্তি, তার নাম হলো এই অনন্ত বড়ু অথবা বড়ুচণ্ডী দাস। ক্লিয়ার? এটা বড়ুচণ্ডী দাস, বড়ুচণ্ডী দাস, বড়ুচণ্ডী দাস। ক্লিয়ার? মনে থাকবে তো? তাহলে এখন দেখেন, এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কোন ভাষায় লেখা, এটা কিন্তু খাঁটি বাংলা ভাষায় লেখা। আর চর্যাপদ কোন ভাষায় লেখা, এটা কিন্তু চর্যাপদ কিন্তু প্রাচীন বাংলা ভাষায় রচিত। তাই প্রাচীন বাংলা ভাষায় রচিত কোনটা, সেটা হলো চর্যাপদ। আবার অনেক মতভেদ আছে, কেউ বলে ওটা আমরা পরবর্তী ক্লাসে চর্যাপদের ক্লাসে বলে দিব। তা যদি বলে যে চর্যাপদ কোন ভাষায় রচিত, এটা হলো প্রাচীন বাংলা ভাষায় রচিত। আর যদি বলে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কোন ভাষায় রচিত, খাঁটি বাংলা ভাষায় রচিত। দুইটা প্রশ্ন দেখেন, খাঁটি বাংলা ভাষায় রচিত কোনটা, এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। আর চর্যাপদের ভাষাটা কি, প্রাচীন বাংলা ভাষায় রচিত। এই দুইটা তথ্য আমি দিয়ে দিলাম। এখন দেখেন চর্যাপদের সাথে এটা পার্থক্য কি। চর্যাপদ কোন ছন্দে রচিত, মাত্রাবৃত্ত ছন্দে রচিত। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কোন ছন্দে রচিত, এটা হলো পয়ার ত্রিপদী ছন্দে রচিত। তাই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কোন ছন্দে রচিত, এটা হলো ত্রিপদী পয়ার ছন্দে রচিত। ত্রিপদী পয়ার ছন্দে রচিত। তাহলে কি লিখলাম, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কোন ছন্দে রচিত, এটা হলো ত্রিপদী পয়ার ছন্দে রচিত। মনে থাকে জানো, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কোন ছন্দে রচিত, এটা কিন্তু ত্রিপদী পয়ার ছন্দে রচিত। আর যদি বলে চর্যাপদ কোন ছন্দে রচিত, চর্যাপদ কিন্তু মাত্রাবৃত্ত ছন্দে রচিত। চর্যাপদ মাত্রাবৃত্ত ছন্দে রচিত। ক্লাসটা পুরো করেন, দেখবেন আর কখনো এর বাইরে কোনো বিসিএস কেন কোনো চাকরি পরীক্ষা আসবে না, বলে দিলাম ইনশাল্লাহ। ছান্দ ভাষায় চর্যাপদ না, এটা ভুল তথ্য। এবার একটু দেখেন, পড়াই দিই, এটাও দেখেন। ভুল তথ্য জানতে জানতে তো ভুলেই পড়তেছেন আপনারা। এবার একটু শিখাই দিই চর্যাপদের ভাষাটা কি। দেখেন চর্যাপদের ভাষাটা কি। চর্যাপদের ভাষা হলো প্রাচীন বাংলা ভাষা। এটার নাম কি, প্রাচীন বাংলা ভাষা। প্রাচীন বাংলা ভাষা মাথায় থাকে যান, এটা হলো চর্যাপদের ভাষা। এখন দেখেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের ভাষা হলো বঙ্গকামরূপী। আর ডক্টর হরপ্রসাদ শাস্ত্রীর মতে চর্যাপদের ভাষা হলো সন্ধ্যা ভাষা /সান্ধ্য ভাষা আলো আধারী ভাষা। কিন্তু তিনি যখন চর্যাপদ 1916 সালে কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশ করলেন, তখন তিনি বললেন এটি 1000 বছরের পুরনো বাংলা ভাষায় রচিত বৌদ্ধগান এবং দোহা নামে কিন্তু তিনি এটি প্রকাশ করেছিলেন। তা মনে থাকে যেন চর্যাপদের ভাষা কি, প্রাচীন বাংলা ভাষা। কোনো কারণে চাকরি পরীক্ষা অপশনে যদি প্রাচীন বাংলা ভাষা না থাকে, তখন আপনি এখানে দিয়ে দিবেন সন্ধ্যা ভাষা অথবা সান্ধ্য ভাষা। মনে থাকে যেন সন্ধ্যা ভাষা সান্ধ্য ভাষা। কারণ এর আগে একটা চাকরি পরীক্ষা ছিল, সেখানে অপশনে কিন্তু প্রাচীন বাংলা ভাষাটা ছিল না, এই জন্য কিন্তু আমরা সন্ধ্যা ভাষা অথবা সান্ধ্য ভাষায় টিক দিয়ে এসেছি। ক্লিয়ার? আর ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে চর্যাপদের ভাষা হলোটা কি, প্রাচীন কথ্য বাংলা ভাষা। তা ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে চর্যাপদের ভাষা হলো প্রাচীন কথ্য বাংলা ভাষা। মনে থাকবে। তার লাল নীল দীপাবলি এবং বাংলা সাহিত্যের ইতিহাস ভালো করে খেয়াল রাখেন। লাল নীল দীপাবলি ডক্টর হুমায়ুন আজাদ স্যার এবং বাংলা সাহিত্যের ইতিহাস 2য় খণ্ড, এই বইয়ে সুন্দর মতো দেয়া আছে যে চর্যাপদ মূলত প্রাচীন বাংলা ভাষায় রচিত। ক্লিয়ার? কোনো চাকরি পরীক্ষায় যদি আসে চর্যাপদ কোন ভাষায় রচিত, আপনি আগেই খুঁজবেন প্রাচীন বাংলা ভাষা আছে কিনা। যদি থাকে টিক দিবেন, যদি না থাকে তখন আপনি সন্ধ্যা ভাষা অথবা সান্ধ্য ভাষায় টিক দিয়ে চলে আসবেন। আর যদি বলে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কোন ভাষায় রচিত, তাহলে হলো খাঁটি বাংলা ভাষায় রচিত। এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কোন ভাষায় রচিত, এটি কিন্তু খাঁটি বাংলা ভাষায় রচিত। ক্লিয়ার? ক্লিয়ার 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 লিখছেন? ক্লিয়ার তো সবাই? গুড। এখন দেখেন, এখানে মূলত প্রশ্ন আসছে 44তম বিশেষ পরীক্ষায় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যখানি আবিষ্কৃত হয় কোথায়। উত্তর, এটা কি রাজপ্রাসাদ নাকি গোয়ালঘর নাকি কুড়েঘর নাকি কোনো গ্রন্থাগার। দেখেন এই প্রশ্নটা কিন্তু সহজ একটা প্রশ্ন, কিন্তু কি সহজ একটা প্রশ্ন। আমরা সবাই উত্তরটা বলছি গোয়ালঘরে। এবার দেখেন মূল আবিষ্কারটা দেখেন,
বসন্ত রঞ্জন রায়, লোকটার নাম কি? কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক শ্রী বসন্ত রঞ্জন রায়। নাম কি? শ্রী বসন্ত রঞ্জন রায়। তিনি কি করেন? পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্যা গ্রামের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘরের মাচা থেকে তিনি কি করেন? একখানি পুঁথি উদ্ধার করেন। তুলোট কাগজে হাতে লেখা একখানি পুঁথি উদ্ধার করেন। ঠিক আছে, এই পুঁথিটা তিনি উদ্ধার করে তিনি দেখলেন যে প্রথমের 1-2টা পৃষ্ঠা নাই, মাঝখানেও 2-3টা পৃষ্ঠা ছেঁড়া এবং শেষের অন্ততপক্ষে 45 পৃষ্ঠা নাই। কিন্তু ওর ভিতরে একটা সিরকুট ছিল। সিরকুটের ভিতরে লেখা ছিল কি? সেখানে লেখা ছিল শ্রীকৃষ্ণ পঞ্চানন, রাধাকৃষ্ণ সন্দর্ভ। এটা দেখে ভিতরে লেখা। এরপর তিনি কী করলেন? এটাকে তিনি নিজে সম্পাদনা করলেন। সম্পাদনা করে তিনি এই নামটা চেঞ্জ করে তিনি উপরে পৃষ্ঠায় লিখে দেন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। তাহলে এই শ্রীকৃষ্ণ কীর্তন নামটি প্রদান করেন কে? শ্রী বসন্ত রঞ্জন রায়। এরপর তিনি এই গ্রন্থটাকে নিজের সম্পাদনা করে 1916 সালে কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে এই শ্রীকৃষ্ণ কীর্তন নামে তিনি এই কাব্যটি প্রকাশ করেন। তা তিনি আবিষ্কার করলেন কত সালে? এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি আবিষ্কার, খেয়াল করেন, এই স্ক্রিনটি আবিষ্কার হয় কত সালে? 1909 সালে। তাহলে আমাদের চর্যাপদ আবিষ্কার হয় কত সালে? চর্যাপদ আবিষ্কৃত হয় 1907 সালে। এবার দেখেন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি প্রকাশ পায় কত সালে? এই প্রকাশ দেখেন, চর্যাপদ প্রকাশ পায় কত সালে? 1916 সালে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি প্রকাশ পায় কত সালে? 1916 সালে। কোথা থেকে প্রকাশ পায়? কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। কত সালে প্রকাশ পায়? 1916 সালে। তাহলে দেখেন চর্যাপদ প্রকাশ পায় 1916 সালে, আর শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি প্রকাশ পায় কত সালে? 1916 সালে। এবারে দেখি, তা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি আবিষ্কার হলো কত সালে? 1909 সালে। চর্যাপদ আবিষ্কার হয় কত সালে? 1907 সালে, অর্থাৎ 2 বছর পর। কিন্তু প্রকাশ পায় সেম সালে। প্রকাশ পায় কি? সেম। ক্লিয়ার? লিখছেন? গুড। তা দেখেন আমরা পাইলাম, আবার বলে দিচ্ছি, 1909 সালে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্যা গ্রামের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘরের মাচা থেকে তুলোট কাগজে হাতে লেখা একখানি পুঁথি উদ্ধার করেন। পুঁথিটি উদ্ধার করলো কে? শ্রী বসন্ত রঞ্জন রায়। তিনি কোথাকার শিক্ষক ছিলেন? কলকাতা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন। তিনি এই পুঁথিখানা কী করলেন? সম্পাদনা করলেন। সম্পাদনা করে তিনি নাম রাখলেন কি? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। ক্লিয়ার? দেখি কে কোন জায়গা থেকে আসছেন, আবার লেখেন। তাহলে শ্রীকৃষ্ণ পঞ্চানন, দেখেন শ্রীকৃষ্ণ পঞ্চানন, শ্রীকৃষ্ণ পঞ্চানন, পঞ্চানন। এবার লিখতে পারি শ্রীকৃষ্ণ সন্দর্ভ, শ্রীকৃষ্ণ সন্দর্ভ। এবার দেখেন, তাহলে এখানে আমি কি বললাম? যে এই যে একটা তুলোট কাগজে হাতে লেখা একটা পুঁথি উদ্ধার করলেন বসন্ত রঞ্জন। ওর ভিতরে একটা চিরকুট ছিল। এই চিরকুটে কি লেখা ছিল? সেখানে লেখা ছিল শ্রীকৃষ্ণ পঞ্চানন, শ্রীকৃষ্ণ সন্দর্ভ। কি লেখা ছিল? শ্রীকৃষ্ণ পঞ্চানন, শ্রীকৃষ্ণ সন্দর্ভ। তাহলে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির মূল পুঁথিটির নাম কি ছিল? এই মূল পুঁথিটির নাম ছিল শ্রীকৃষ্ণ পঞ্চানন, শ্রীকৃষ্ণ সন্দর্ভ। এই প্রশ্নটা এখনো বিশেষ পরীক্ষা আসে নাই। এই প্রশ্নটা আসতে পারে যে কোনো চাকরি পরীক্ষায়, যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির মূল নাম কি, এর আদি নাম কি, এর আসল নাম কি ছিল, ঠিক আছে, বা আবিষ্কারের সময় এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির মূল পুঁথিটির নাম কি ছিল? এই মূল পুঁথিটির নাম ছিল শ্রীকৃষ্ণ পঞ্চানন, শ্রীকৃষ্ণ সন্দর্ভ। ক্লিয়ার সবাই? কথা কন নাকা ক্লিয়ার কিনা? দেখেন, গুড। সাতক্ষীরা থেকে গুড, জামালপুর থেকে গুড। আচ্ছা দেখেন, তাহলে আমি আবিষ্কার প্রকাশ সবই আপনাদের বলে দিলাম। এখন কোনো নন কাটা লিখিত পরীক্ষা যদি আসে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কার লেখেন, আমি যতটুকু বলেছি ততটুকু লিখতে পারলে নম্বর। বিশেষ পরীক্ষা আসলেও যতটুকু বলেছি লিখতে পারলে ইনশাল্লাহ নম্বর। আচ্ছা যাই হোক, আমরা এটা বুঝে গেছি। দেখি নেক্সট প্রশ্নটা কি আসে এবং ওর অধীনে আর কি কি প্রশ্ন আমরা লিখতে পারি। দেখেন, চমৎকার একটা প্রশ্ন আসছে যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ড সংখ্যা কয়টি? পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তর পরীক্ষায় 2023 একটা পরীক্ষা হলো। এখানে দেখেন পাসপোর্টের এডিতে দেখেন, এখানে আবার 2014 সালে আসছে, আবার সিকিউরিটি প্রিন্টিং প্রেসে আসছে 2023 সালে প্রশ্ন আসছে। এবার আপনাদেরকে বলতে হলো এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ড কতটি বলেন তো? দেখি আপনাদের কাছ থেকে উত্তরটা আশা করতেছি, তারপরে আমি বিস্তারিত আবার আপনাদেরকে বুঝিয়ে দিব। ওকে, কেউ যদি কোনো কিছু না বুঝতে পারেন আমাকে বলো। আর যারা শেষে জয়েন করেছেন সবাই একটা করে শেয়ার করবেন। কি করবেন? একটা করে। ভাইয়া ফ্রি ক্লাস করতেছেন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের ক্লাস অনেক বিগ ব্রাদার টিচারদের কাছে অনেক ক্লাস করছেন বিসিএস কোচিংয়ে।
আজকে ক্লাসটা করে দেখেন যে আমি কি তথ্য দিই আর আগে কি তথ্য পেয়েছেন। ওকে, আচ্ছা এটা সবাই পারে দেখি, মাশাআল্লাহ 13টি খণ্ডে। দেখেন, তা যখন এই কাব্যটা বসন্ত রঞ্জন রায় পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘরের চালা থেকে যখন এটা উদ্ধার করলেন, তখন তিনি দেখতে পাইলেন এই কাব্যে খণ্ড আছে কয়টা? 13টা। তা আমরা জানি এই কাব্যে খণ্ড কয়টা, সবাই পারছেন, খণ্ড হলো 13টি। খণ্ড কয়টি? 13টি। এখন যদি কোনো চাকরি পরীক্ষা আসে, এই কাব্যে পুঁথি আছে কতটি, এই কাব্যে পুঁথির সংখ্যা কয়টি, একটা প্রশ্ন আসতে পারে, পুঁথির সংখ্যা কয়টি। আবার আসতে পারে এই কাব্যে পদ সংখ্যা কয়টি। তাহলে এই কাব্যে দেখেন কয়টা প্রশ্ন, দেখেন এই কাব্যে পুঁথির সংখ্যা কয়টি, এই কাব্যে পদ সংখ্যা কয়টি। আর একটা প্রশ্ন আসছে এই কাব্যে শ্লোক আছে কয়টি, এই কাব্যে শ্লোক সংখ্যা কয়টি। আর একটা প্রশ্ন এখানে আসতেছে গানের রাগ আছে কতটি, গানের রাগ সংখ্যা কয়টি। দেখেন 1 2 3 4, অর্থাৎ এই প্রশ্নের আলোকে আমি আরো 4টা প্রশ্ন পদে লিখে দেব, তাই না? তা দেখি কি কি পারেন স্যার। ঝিনাইদহে জব মেডিসিনের শাখা আছে, ঝিনাইদহ আছে শেখপাড়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামনে আমাদের আছে, ঝিনাইদহ শহরে নেই, শেখপাড়াতে আমাদের একটা শাখা আছে, তাই না? দুটো লাগে। দেখেন এই কাব্যের পদ সংখ্যা কত? 418টি। তার পদ সংখ্যা কয়টি? 418টি। লিখে রাখেন পদ সংখ্যা কয়টি? 418টি। এই কাব্যে পুঁথির সংখ্যা কয়টি? 452টি। 452টি পুঁথি আছে। আর পুঁথি বানানে ভুলেও একটা চন্দ্রবিন্দু দিবেন না। বাজারে যত গাইড বই দেখবেন পুঁথি বানান কিভাবে লেখে জানেন? পুঁথি সাহিত্য এভাবে লেখে পুঁথি, এইসব পুঁথি বানান চলবে না ভাইয়া, আপডেট থাকে। তার পুঁথির সংখ্যা কয়টি? 452টি। পদ সংখ্যা কয়টি? 418টি। শ্লোক সংখ্যা কয়টি? 161টি শ্লোক আছে। কয়টি? 161টি। গানের রাগ আছে কয়টি? পানি কি? গানের রাগ আছে কয়টি বলেন তো? এখানে গানের রাগ আছে 32টি। গানের রাগ কয়টি? 32টি। লেখেন তো একটু, গানের রাগ 32টি। গানের রাগ আছে কয়টি? 32টি। অধিকাংশ গানের রাগগুলো হলো পাহাড়িয়া রাগ। এই পাহাড়িয়া রাগ, পাহাড়িয়া রাগ, গানের রাগ অধিকাংশ কি? পাহাড়িয়া গানের রাগ। আর যদি বলে চর্যাপদে গানের রাগ আছে কিন্তু 16টি, লিখে রাখতে পারেন। চর্যাপদে কতগুলো গানের রাগ আছে? চর্যাপদে কিন্তু গানের রাগ আছে 16টি। আর যদি বলে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে গানের রাগ আছে কয়টি? 32টি। ও ডাবল 32টি। তার শ্লোক সংখ্যা কয়টি? 161টি। পদ সংখ্যা 418টি। পুঁথির সংখ্যা 452। দেখছেন? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। বরিশালে কি শাখা আছে? হ্যাঁ, নওরিন বরিশালের শাখা আছে। বরিশালের শাখাটা হলো আমাদের বিএম কলেজের গেটে আলী ম্যানশন। লিখছেন? দ্রুত লিখে রাখেন, দ্রুত। কত তথ্য লেখা বলেন। আচ্ছা গেল এটা। তাহলে আমরা কিন্তু এই তথ্যগুলো কিন্তু আমাদের দরকার। তাহলে আমরা এখানে সবাই পারছি খণ্ড কতটি? 13টি। খণ্ড সম্পর্কে আমরা বিস্তারিত পড়বো, তার আগে আমরা দেখি পরে কি আছে। এবার দেখেন এখানে একটা প্রশ্ন আসছে, বড়াই কোন কাব্যের চরিত্র? রেলপথ মন্ত্রণালয় উপসহকারী পরীক্ষা আসছে যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বড়াই কোন কাব্যের চরিত্র। এবার আমরা আসল প্রশ্নে আসি যে এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি এর ভিতরে দেখলেন যে প্রধান চরিত্র 3টা। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রধান চরিত্র কয়টা? 3টা। এক নম্বরে রাধা, 2 নম্বরে কৃষ্ণ, আর একটা কি? বড়াই। এক নম্বরে দেখেন, এক নম্বরে হলো কৃষ্ণ, 2 নম্বরে হলো রাধা, আর 3 নম্বরে কি? 3 নম্বরে হলো বড়াই। বড়াই এভাবেও লিখতে পারেন, বড়াই এভাবেও লেখে অনেকে, তাই তো? এখন দেখেন তাহলে কৃষ্ণকে এই দেখেন, কৃষ্ণ কিন্তু পরমাত্মার প্রতীক আর রাধা কিন্তু জীবাত্মার প্রতীক। এরা কিন্তু সবাই কিন্তু কি করছে? এই পৃথিবীতে আসছে। তাই কৃষ্ণ কিন্তু হিন্দু ধর্মে, এটা কিন্তু স্বয়ং ভগবান বা ঈশ্বর কিন্তু হিন্দু ধর্মে, তাই না? আর লক্ষ্মীর অবতার হলো কে? রাধা। এটা কিন্তু হিন্দু ধর্মে আমরা জানি সেটা। যাই হোক, এই কৃষ্ণ কিন্তু এই 3টা হলো মূলত চরিত্র। তার ভিতর এই কৃষ্ণের জন্মস্থান কোথায়? এটা কিন্তু আমাদের কৃষ্ণের জন্মস্থান হলো মথুরাতে, আমরা জানি সবাই। মথুরাতে কিন্তু এই কৃষ্ণের কংস রাজার কারাগারে কিন্তু তার জন্ম। অর্থাৎ এই যে পাপিষ্ঠ রাজা কংস, তাকে হত্যা করার উদ্দেশ্যেই তিনি কিন্তু এই পৃথিবীতে আসেন এবং তার সঙ্গিনী হিসেবে কিন্তু প্রেরণ করা হয় কাকে? এই রাধাকে কিন্তু প্রেরণ করা হয়। আমরা জানি যে এই কংস রাজাকে হত্যা করে, তাই কৃষ্ণের পৃথিবীতে আগমনের মূল কারণটা কি ছিল? কংস রাজাকে হত্যা করা। তার রাজাটার নাম কি? কংস। এটা কিন্তু তার আপন মামা। এই শ্রীকৃষ্ণের আপন মামার নামে কি? এই কংস রাজা। তিনি একজন ভোজ বংশীয় অত্যাচারী রাজা ছিলেন। তিনি কোন বংশের? ভোজ বংশীয়
অত্যাচারী রাজা, তাকে হত্যা করার জন্যই মূলত কিন্তু তিনি এই পৃথিবীতে আগমন ঘটেন। এবং দেখেন এই কৃষ্ণের পিতার নাম কি? বাসুদেব। তার পিতার নাম বাসুদেব, আমরা জানি তার পিতার নাম কি? বাসুদেব। তাই শ্রীকৃষ্ণের পিতার নাম কি? তার পিতার নাম কিন্তু বাসুদেব, ঠিক আছে। কি আবার তার যে নকল মা, ওটাকে কি বলে? পালিত মায়ের নাম যশোদা। এটা কিন্তু ব্যাংক নিয়ে পরীক্ষা আসছে। তার পালিত মায়ের নাম কি? তার পালিত মা, এটা কিন্তু তার পালিত মায়ের নাম যশোদা। এটা কিন্তু এর আগে জনতা ব্যাংক নিয়োগ পরীক্ষা আসছে যে কৃষ্ণের পালিত মায়ের নাম কি? যশোদা। লিখে রাখেন, লিখছেন। তা যাই হোক, এই যে দেখেন কৃষ্ণের পিতার নাম বাসুদেব আর তার পালিত মায়ের নাম যশোদা, এই দুইটা প্রশ্ন কিন্তু আসে। দ্রুত লেখেন, দ্রুত। কংস মামা মানে নির্মম আত্মীয়, গুড। এটা একটা কিন্তু বাগধারা আছে, কংস মামা মানে নির্মম আত্মীয়, গুড। দ্রুত লেখেন, লিখছেন। আবার দেখেন মায়ের নাম কি জানেন? তার মায়ের নাম কিন্তু দেবকী। হ্যাঁ, মা তার নাম দেবকী, গুড। তার অরিজিনাল মায়ের নাম কিন্তু দেবকী। অরিজিনাল মায়ের নাম কি? দেবকী, ওকে। এটা পরীক্ষা আসে না। যাই হোক, কৃষ্ণের পিতার নাম আমরা জানি বাসুদেব এবং তার পালিত মায়ের নাম যশোদা, তার অরিজিনাল মায়ের নাম দেবকী। যাই হোক, এই কংস রাজার কারাগারে কিন্তু এই জন্মলাভ করে আমাদের কে? এই কৃষ্ণ। যাই হোক, এবং তাকে কিন্তু পালিত, অর্থাৎ এই মৃত্যুর পরে কিন্তু তাকে যমুনা নদীর অপর প্রান্ত অর্থাৎ বৃন্দাবনে কিন্তু পাঠিয়ে দেয় তার পিতামাতা। ওই বৃন্দাবনে কিন্তু সে লালিত পালিত হইতে থাকে এই তার মা যশোদার কাছে। তাই কৃষ্ণের জন্মস্থান কিন্তু মথুরা, কিন্তু সে লালিত পালিত হতে থাকে বৃন্দাবন। তা কোথায়? বৃন্দাবন। মনে থাকে জানো, কোথায়? বৃন্দাবন। এই বৃন্দাবনে কিন্তু যশোদার বাড়ি। আর কৃষ্ণের কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে এই কৃষ্ণের প্রধান পরিচয় কিন্তু কি? একজন রাখাল বালক। তা একজন রাখাল বালক হিসাবে তার এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে তার প্রধান পরিচয় আমরা পাই একজন রাখাল বালক হিসাবে। ক্লিয়ার? লিখছেন, গুড। এবার দেখেন, তারপর দেখেন, এই যে দেখেন অপর দিকে দেখেন বৃন্দাবনে কিন্তু এই রাধার জন্মস্থান কোথায়? তার বাপ কোথায়? বৃন্দাবন। এই বৃন্দাবনে দেখেন আরেকটি গোপ ফ্যামিলিতে কিন্তু জন্মলাভ করেন কে? আমাদের রাধা। সে কিন্তু এই জন্মলাভ করে কোথায়? বৃন্দাবন। আর বৃন্দাবন শব্দের অর্থ কি? তুলসী বন। বৃন্দাবন শব্দের অর্থ কি? তুলসী বন। ক্লিয়ার? এখন দেখেন এই যে তাহলে এই রাধা, তাই না? রাধার পিতার নাম কি? কেউ জানেন রাধার পিতার নাম কি? কেউ বলতে পারেন? হ্যাঁ, বগুড়ায় শাখা আছে, আমাদের বগুড়ায় শাখা আছে, কামারগাড়ি আজিজুল হক কলেজের পাশে। আচ্ছা, রাধার পিতার নাম সাগর গোয়ালা। রাধার পিতার নাম কি? রাধার পিতার নাম হলো সাগর গোয়ালা। সবাই কিন্তু গোপ ফ্যামিলি। সাগর গোয়ালা, মনে থাকবে, গুড। তা দেখেন রাধার পিতার নাম হলো সাগর গোয়ালা, এগুলো আসে না পরীক্ষায়। তা যাই হোক, বৃন্দাবনে জন্মলাভ করলো রাধা। আর এই বড়াইকে এলো রাধাকে। বাংলা সাহিত্যের প্রথম মানব চরিত্রের নাম হলো বড়াই। এই একটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, একটা বিশেষ পরীক্ষার প্রশ্ন, যে রাধা কৃষ্ণের প্রেমের দূতি বলা হয় কাকে? সেটা কিন্তু বড়াইকে। অন্যান্য চাকরি পরীক্ষাও আসতে পারে। তা লিখে রাখেন, রাধা কৃষ্ণের প্রেমের দূতি বলা হয় বড়াইকে। এই একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন কি? বাংলা সাহিত্যের প্রথম মানব চরিত্রের নাম বড়াই। দ্রুত রাখেন, বাংলা সাহিত্যের প্রথম মানব চরিত্রের নাম হলো বড়াই। দ্রুত লিখে রাখেন। দুইটা প্রশ্ন কিন্তু বড়াই সম্পর্কে দুইটা প্রশ্ন পাইলাম। বাংলা সাহিত্যের প্রথম মানব চরিত্রের নাম বড়াই। লিখছেন? বাংলা সাহিত্যের প্রথম মানব চরিত্রের নাম কি? বড়াই। লিখছেন, গুড। হ্যাঁ, আর একজন লিখছে স্যার এর স্বামীর নামটা একটু কইয়া দেন। তো গুড। আচ্ছা, এই রাধার স্বামীর নাম আয়ান ঘোষ। তা রাধার স্বামী, এটাও কিন্তু চাকরি পরীক্ষা আসে, অনেক চাকরি পরীক্ষা আসছে। রাধার স্বামীর নাম কি? আয়ান ঘোষ। আয়ান ঘোষ অথবা আইহন ঘোষ। আইহন ঘোষ। ক্লিয়ার? তা রাধার স্বামীর নাম আয়ান ঘোষ অথবা কি? আইহন ঘোষ। রাধার স্বামীর নাম কি? আইহন ঘোষ অথবা আয়ান ঘোষ। মনে থাকবে? লিখছেন। এই প্রশ্নটা কিন্তু আসতে পারে এখানে। তা আমাদের মূলত বড়াই কোন কাব্যের চরিত্র? আমরা সবাই জানি এটা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের চরিত্র। ওকে, আচ্ছা আমরা নেক্সট প্রশ্ন দেখি। দেখেন এইখান থেকে কিন্তু বিস্তারিত পড়তে হবে। এটা কিন্তু 38তম বিশেষ পরীক্ষার একটা প্রশ্ন এবং রেলপথ মন্ত্রণালয় কিন্তু এটা আসে। অর্থাৎ বিশেষ পরীক্ষায় যে প্রশ্নটা আসে এটা অন্য চাকরি পরীক্ষা কিন্তু ওই প্রশ্নটা আবার ধরে। তো প্রশ্নটা কি বললে দেখেন, যে গঠন রীতিতে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কোন ধরনের কাব্য? এটা কি পদাবলী, নাকি ধামালি কাব্য, নাকি প্রেম গীতি, নাকি নাট গীতি? বলেন তো উত্তরটা দেখি। দ্রুত লেখেন, দ্রুত।
প্রশ্ন লেখেন, দ্রুত লেখেন, দ্রুত। এবার একটা লেখেন, কাহিনী বা বর্ণনার দিকে শ্রীকৃষ্ণ কীর্তন হলো প্রেম গীতি। কাহিনী বা বর্ণনার দিক থেকে, কাহিনী বা বর্ণনার দিক থেকে, কাহিনী বা বর্ণনার দিক থেকে শ্রীকৃষ্ণ কীর্তন হলো প্রেম গীতি। কাহিনী বা বর্ণনার দিক থেকে শ্রীকৃষ্ণ কীর্তন হলো প্রেম গীতি। এরপর লেখেন, প্রকরণের দিক থেকে শ্রীকৃষ্ণ কীর্তন হলো পদাবলী। প্রকরণের দিক থেকে শ্রীকৃষ্ণ কীর্তন হলো পদাবলী। লেখেন। এরপর দেখেন, রস সঞ্চালনের দিক থেকে, রস সঞ্চালনের দিক থেকে, রস সঞ্চালনের দিক থেকে শ্রীকৃষ্ণ কীর্তন কি? ধামালি কাব্য। ঠিক আছে। আর গঠন রীতিতে শ্রীকৃষ্ণ কীর্তন হলো নাটগীতি অথবা নাট্যগীতি। লিখছেন? দ্রুত লেখেন, দ্রুত লেখেন। গঠন রীতিতে শ্রীকৃষ্ণ নাটগীতি সব কটা লিখে রাখেন। বিশেষ পরীক্ষায় একবার আসছে, কিন্তু আবার আসবে। দ্রুত লেখেন, দ্রুত লেখেন। দেখেন সবগুলা কিন্তু একদম দেখেন। তাই পরীক্ষা, বিশেষ পরীক্ষা আসছে যে গঠন রীতিতে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কোন ধরনের, দেখেন সব কটা মনে রাখবেন। একটা প্রশ্ন পড়লে সবগুলো প্রশ্ন পাওয়া যাবে। তাহলে কাহিনী বা বর্ণনা, কাহিনী বানান কিন্তু সব রস্বইকার। কাহিনী বা বর্ণনার দিক থেকে শ্রীকৃষ্ণ কীর্তন কোন ধরনের কাব্য, যদি কোনো পরীক্ষা আসে উত্তরটা হবে প্রেম গীতি, প্রেমের কাহিনী আর কি। যদি পরীক্ষা আসে প্রকরণের দিক থেকে শ্রীকৃষ্ণ কীর্তন কোন ধরনের কাব্য, উত্তরটা হবে পদাবলী। তা প্রকরণের দিক থেকে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কোন ধরনের কাব্য? পদাবলী কাব্য। রস সঞ্চালনের দিক থেকে শ্রীকৃষ্ণ কীর্তন কোন ধরনের কাব্য? সেটা হলো ধামালি কাব্য। কোন ধরনের কাব্য? ধামালি কাব্য। লিখছেন সবাই? আর গঠন রীতিতে শ্রীকৃষ্ণ কীর্তন কোন ধরনের কাব্য? এটা হলো নাটগীতি অথবা নাট্যগীতি। নাটগীতি অথবা নাট্যগীতি। নাটগীতি অথবা কি? নাট্যগীতি। ক্লিয়ার? আচ্ছা, লিখছেন। তাড়াতাড়ি। আচ্ছা, পয়েন্ট কটা লেখা শেষ হলো আমাকে একটু বলবেন। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু এগুলো। দ্রুত লেখা শেষ হলে বলেন, আমরা পরবর্তী প্রশ্নে যাব। লেখা শেষ? একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন লেখাটা শেষ করতে পেরেছেন কিনা। তাহলে এই যে গঠন রীতিতে শ্রীকৃষ্ণ কীর্তন হলো নাটগীতি, উত্তরটা হবে নাটগীতি। গো, লিখছি, গুড, শেষ। আচ্ছা, পরের প্রশ্নটা আপনারা একটু দেখেন। পরের প্রশ্নটা কি হতে পারে দেখেন, মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন কোনটি? দেখেন, পাঠ মন্ত্রণালয় আসছে এটা 2020 সালে। কথাটা বলছে মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন। আমরা সবাই জানি। দেখেন, এই মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন। আর প্রাচীন যুগের সাহিত্যের প্রথম নিদর্শন হলো চর্যাপদ। আর মধ্যযুগের শ্রেষ্ঠ কাব্য হলো বৈষ্ণব পদাবলী। তাহলে আমরা লিখতে পারি কি এখান থেকে, মধ্যযুগের শ্রেষ্ঠ নিদর্শন। মধ্যযুগের শ্রেষ্ঠ নিদর্শন কি? বৈষ্ণব পদাবলী। মনে থাকে জানো, মধ্যযুগের শ্রেষ্ঠ কাব্য বা শ্রেষ্ঠ নিদর্শন হলো বৈষ্ণব পদাবলী। আর প্রাচীন যুগের শ্রেষ্ঠ নিদর্শন কি? প্রাচীন যুগের শ্রেষ্ঠ নিদর্শন কি? সেটা হলো চর্যাপদ। সেটা কি? চর্যাপদ। মনে থাকবে। আর মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন সেটা হবে শ্রীকৃষ্ণ কীর্তন, সৃষ্টি। আর নাচ সাহিত্য, মর্সিয়া সাহিত্য, এগুলো হলো মধ্যযুগের কাব্য। হ্যাঁ, নাচ সাহিত্যটা কি? এটা হলো ওই বৈষ্ণব পদাবলী মনসামঙ্গল কাব্যের পরের যে টপিক, সেটা হলো আমাদের নাচ সাহিত্য। ক্লিয়ার? তাহলে মধ্যযুগের শ্রেষ্ঠ নিদর্শন বা শ্রেষ্ঠ কাব্য যদি আপনাকে পরীক্ষায় আসে, উত্তরটা হবে বৈষ্ণব পদাবলী। আর প্রাচীন যুগের সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন বা প্রথম কাব্য সেটা হলো চর্যাপদ, অথবা এটাকে বলা হয় দোহাকোষ। চর্যাপদ অথবা দোহাকোষ। কোনো কারণে পরীক্ষা অপশন যদি চর্যাপদ না থাকে, সেক্ষেত্রে আপনি দোহাকোষে দিবেন। ক্লিয়ার? কথা কন না কেন? স্যার, রিটেন এক্সামের জন্য কি এই ক্লাস প্রয়োজন? রিটেনের জন্য
বিসিএস রিটেনের জন্য প্রয়োজন হবে না কেন? আচ্ছা দেখেন না, ক্লিয়ার কিনা? কথা কর না ক্লিয়ার কিনা? পরের প্রশ্ন চলে যাব। গুড, পরের প্রশ্ন চলে যাবে। দেখেন এটা কিন্তু আমি প্রথমেই পড়িয়েছি যে সর্বজন স্বীকৃত ও খাঁটি বাংলা ভাষায় রচিত প্রথম কাব্য কোনটি। হ্যাঁ, সর্বজন স্বীকৃত ও খাঁটি বাংলা ভাষায় রচিত প্রথম কাব্য কোনটি আমরা অলরেডি জেনে গেছি, সেটা হলো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। এবারে দেখেন শূন্য পুরাণটা কি। আমরা জানি অন্ধকার যুগের প্রথম সাহিত্য হলো কি? প্রাকৃত পৈঙ্গল। অন্ধকার যুগ 1201 থেকে 1350, এই 150 বছর হলো বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বা তামস যুগ বলা হয়। এই যুগে উল্লেখযোগ্য কোনো সাহিত্য পাওয়া যায়নি। তারপরও ওই যে কলকাতার কিছু ভাষা আছে, এই মিশ্র ভাষায় কলকাতায় কিছু মানে সাহিত্য পাওয়া গেছে, সেটার নাম হলো, এক নম্বর হলো প্রাকৃত পৈঙ্গল যেটা শ্রীহর্ষ রচিত, এরপর 2 নম্বর হলো শূন্য পুরাণ যেটা রামাই পণ্ডিত রচিত। তো অন্ধকার যুগের দ্বিতীয় সাহিত্য কি? শূন্য পুরাণ। এই শূন্য পুরাণ কাব্যটি রচয়িতাকে রামাই পণ্ডিত, যেটা আমরা অনেকেই জানি, রচয়িতাকে রামাই পণ্ডিত। তাই শূন্য পুরাণ কাব্যটির রচয়িতাকে রামাই পণ্ডিত। এটি কি? এটি হলো 51টি অধ্যায় বিভক্ত গদ্য পদ্য মিশ্রিত এক ধরনের চম্পু কাব্য। তাই শূন্য পুরাণ কোন ধরনের কাব্য? এটি একটি চম্পু কাব্য। চম্পু কাব্য। তাহলে কি এটি শূন্য পুরাণ কাব্যটি কতটি অধ্যায় বিভক্ত? এটি 51টি অধ্যায় বিভক্ত গদ্য পদ্যে মিশ্রিত এক ধরনের কি কাব্য? চম্পু কাব্য। পরীক্ষা আসতে পারে চম্পু কাব্য কি, অর্থাৎ গদ্য এবং পদ্য মিশ্রিত করে যে ধরনের সাহিত্য রচনা করা হয় তাকে বলে চম্পু কাব্য। আর যদি পরীক্ষা আসে ধামালি কাব্য কি, যে ধরনের সাহিত্যে কপট ভণ্ডামি এবং লুচ্চামি থাকে তাকে বলা হয় ধামালি কাব্য। 2টা পয়েন্ট লিখে রাখেন, চমৎকার 2টা পয়েন্ট লিখে রাখেন। গদ্য পদ্য মিশ্রিত সাহিত্যকে বলে গদ্য পদ্য মিশ্রিত সাহিত্যকে বলে কি? সাহিত্যকে বলে চম্পু কাব্য। এই পয়েন্টগুলো লিখে রাখেন, এগুলো কাজে দিবে। এবার আরেকটা লেখেন, ধামালি কাব্য কি? যে সাহিত্যে কপট ভণ্ডামি এবং লুচ্চামি থাকে তাকে ধামালি কাব্য বলে। দ্রুত লিখে রাখেন, দ্রুত। কথা কর না কেন, দ্রুত লেখেন। শোনেন, বিসিএস কেন যে কোনো চাকরি পরীক্ষায় সাহিত্য যদি ডিপলি না জানেন তাহলে কিন্তু হবে না। আপনারা ছোটোবেলা থেকেই তো বলি যে আপনারা কিন্তু সবাই মাশাআল্লাহ ব্যাকরণ টুকটাক সবাই জানেন, কিন্তু বিপদে পড়েন আপনার ইংরেজি সাহিত্যের ক্ষেত্রে, আপনারা বিপদে পড়েন বাংলা সাহিত্যের ক্ষেত্রে বিপদে পড়েন। আর এই ক্লাসটা কিন্তু আমি নিচ্ছি, এই তথ্যগুলো কিন্তু কোথা থেকে নিচ্ছি জানেন? সবগুলো তথ্য কিন্তু বাংলা একাডেমি বাংলা সাহিত্যের ইতিহাস 2য় খণ্ড এবং লাল নীল দীপাবলি বই থেকে কিন্তু আমি তথ্যগুলো পড়াচ্ছি। ওকে, লেখা শেষ। স্যার অন্ধকার যুগের সাল 1201 থেকে 1350, 1201 থেকে 1350 সমান 150 বছর হলো বাংলা সাহিত্যে অন্ধকার যুগ অথবা তামস যুগ। আর এই অন্ধকার যুগের প্রথম সাহিত্য কিন্তু প্রাকৃত পৈঙ্গল। অন্ধকার যুগের লিখছেন? আচ্ছা, এটা লেখা শেষ। আচ্ছা, আরেকটু দেখে আপনাদের আরেকটু বুঝাই দিই। তাহলে আমরা চম্পু কাব্যটাও শিখলাম, আর কি ধামালি কাব্যটাকে তাও আমরা জানলাম। ওকে, এবার আপনাদের আরেকটু শিখাই দিই, সেটা হলো অন্ধকার যুগের সাহিত্য। অন্ধকার যুগের প্রথম সাহিত্য দেখেন, অন্ধকার যুগের প্রথম সাহিত্যটা কি? অন্ধকার যুগের প্রথম সাহিত্য হলো প্রাকৃত পৈঙ্গল। প্রাকৃত পৈঙ্গল এটা কে লিখছে? শ্রীহর্ষ রচিত। এটি গীতি কবিতার একটি মহাসংকলন গ্রন্থ। তাহলে যদি পরীক্ষা আসে যে অন্ধকার যুগের প্রথম সাহিত্য কি, সেটা হলো প্রাকৃত পৈঙ্গল। কে রচনা করছেন? শ্রীহর্ষ এটা রচনা করছেন। এটি কিন্তু এটি একটি গীতি কবিতার একটি মহাসংকলন গ্রন্থ। এবার দেখেন তার প্রথম সাহিত্য। অন্ধকার যুগের দ্বিতীয় সাহিত্য কি? শূন্য পুরাণ, যেটি রামাই পণ্ডিত রচনা করছেন, তাই না? এটি গদ্যপদ্য মিশ্রিত এক ধরনের চম্পু কাব্য। এটি কতটি অধ্যায় বিভক্ত? 51টি অধ্যায় বিভক্ত। এটা গেল শূন্য পুরাণ। এবার দেখেন 3 নম্বর অন্ধকার যুগে 3 নম্বর সাহিত্য কোনটা? শেখ শুভোদয়। তাই শেখ শুভোদয় এটা লিখছে কে? হলায়েদ মিশ্র।
হলায়ুত মিশ্র। দেখেন এটি কিন্তু 25টি অধ্যায় বিভক্ত, তাহলে এই কাব্যটা কতটি অধ্যায় বিভক্ত? এটিও কিন্তু 25টি অধ্যায় বিভক্ত, গদ্য পদ্য মিশ্রিত এক ধরনের চম্পু কাব্য। তাহলে শূন্য পুরাণ এটাও একটা চম্পু কাব্য, এই শেখ সুবোধায় এটাও একটা চম্পু কাব্য। ক্লিয়ার? এটি রাজা লক্ষণ সেন এবং শেখ জালালউদ্দিন তাবরেজির অলৌকিক কাহিনী নিয়ে কিন্তু এটা রচিত। লিখছেন? দ্রুত লেখেন, দ্রুত। তথ্যগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তথ্যগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই এটাগুলো কিন্তু পরীক্ষায় কিন্তু আমাদের বারবার কিন্তু আসে। দ্রুত লেখেন। লিখছেন? দ্রুত দ্রুত। তাহলে কি বললাম? এটি রাজা লক্ষণ সেন এবং শেখ জালালউদ্দিন তাবরেজির অলৌকিক কাহিনী নিয়ে রচিত। আর প্রচুর ভুল সংস্কৃত শব্দ থাকায় সুনীতি কুমার চট্টোপাধ্যায় এই কাব্যটাকে বলছেন ডগ সংস্কৃত। ক্লিয়ার? ডগ সংস্কৃত। গুড গুড গুড। লিখছেন? আচ্ছা, অন্ধকার যুগ সম্পর্কে আপনাদের একটু ধারণা দিয়ে দিলাম আমি। আচ্ছা, এ তাহলে ডাকার্ণব এটা আবার কি? এটা ডাকার্ণব কিন্তু আসলে এটা না। ডাকার্ণবটা কি বলতে পারেন? ওই যে চর্যাপদের ভিতরে, অর্থাৎ চর্যাপদ, অর্থাৎ নেপালের রয়্যাল লাইব্রেরি থেকে এই চর্যাপদ আবিষ্কার করলো কে বলতে পারেন? ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী। অর্থাৎ 1907 সালে নেপালের রয়্যাল লাইব্রেরি থেকে চর্যাপদের চর্যাপদের সাথে আরও 3টি পুঁথি উদ্ধার করেন। 1 নম্বর পুঁথিটা ছিল চর্যাচর্য বিনিশ্চয়, যেটাকে আমরা চর্যাপদ হিসেবে চিনি। 2 নম্বর পুঁথিটা ছিল কৃষ্ণপাদের দোহাকোষ এবং 3 নম্বরটা ছিল কি সরহপাদের দোহাকোষ এবং 4 নম্বরটা ছিল ডাকার্ণব। এই 4টি তালপাতার পুঁথির একটি তালিকা তিনি 1915 সালে কলকাতার এশিয়াটিক সোসাইটি থেকে প্রকাশ করেছিলেন কে? ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী। পরের বছর অর্থাৎ 1916 সালে ওই চর্যাচর্য বিনিশ্চয় ওটার নাম চেঞ্জ করে তিনি রাখলেন কি চর্যাপদ, এবং এটা তিনি সম্পাদনা করে 1916 সালে কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে হাজার বছরের পুরনো বাংলা ভাষায় রচিত বৌদ্ধগান এবং দোহা নামে তিনি চর্যাপদ প্রকাশ করেন। তাহলে ডাকার্ণবের পরিচয় পেয়ে গেছেন তো? এই ডাকার্ণবটা কি? এবার দেখেন গীত গোবিন্দ। দেখেন এই যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি যে বরুচণ্ডীদাস রচনা করেছে, তিনি কিন্তু এটি গীত গোবিন্দম, সেখানে একটা ম আছে কিন্তু, এই গীত গোবিন্দম কাব্য অনুসরণেই কিন্তু তিনি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি রচনা করেন, এবং ওটা কিন্তু ছিল গীত গোবিন্দম কাব্যটা ছিল সংস্কৃত ভাষায় লেখা, আর এই গীত গোবিন্দ এটা কিন্তু ব্রজবুলি ভাষায় লেখা। ঠিক আছে? এটা হলো গোবিন্দ দাস কবিরাজ এই কাব্যটা লিখছে। তাহলে আমরা কি লিখতে পারি? এটা এই গীত গোবিন্দ, এটা হলো গীত গোবিন্দ হলো কোন ভাষায় লেখা? এটা কিন্তু ব্রজবুলি ভাষায় লেখা, আর এটা লিখছে গোবিন্দ দাস কবিরাজ। তা গোবিন্দ দাস কবিরাজের একটা বিখ্যাত কাব্য হলো গীত গোবিন্দ। ক্লিয়ার? কোন ভাষায় লেখা? এটা কিন্তু ব্রজবুলি ভাষায় লেখা। আর যদি বলে গীত গোবিন্দম কাব্যটি, এটা কিন্তু কি ভাষায় লেখা? সংস্কৃত ভাষায় লেখা। আর এটা লিখছিল জয়দেব। কে? ওটার নাম কি? গীত গোবিন্দম। এটা কিন্তু সংস্কৃত ভাষায় লেখা, সংস্কৃত ভাষায় লেখা। এই কাব্যটি রচনা করছেন কে? জয়দেব। ইনি কিন্তু সংস্কৃত ভাষার কবি। এই জয়দেব বাঙালি, কিন্তু উনি বাংলা ভাষায় কিছুই লেখেন নাই, যা লিখছে সব সংস্কৃত ভাষায়। আর গীত গোবিন্দ এই কাব্যটা কে লিখছে? এটা হলো ব্রজবুলি ভাষায় লেখা। এই কাব্যটি লিখছে গোবিন্দ দাস কবিরাজ। লোকটার নাম কি? গোবিন্দ দাস কবিরাজ। মনে থাকবে? গোবিন্দ দাস কবিরাজ। লিখছেন? 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 এটা কিন্তু ভেজাল লাগে যদি পরীক্ষা আসে, ম যদি থাকে যে গীত গোবিন্দম কাব্যটি কার লেখা, উত্তরটা হবে জয়দেব। যদি বলে যে গীত গোবিন্দ কাব্যটি কার লেখা, তাহলে এটা হবে গোবিন্দ দাস কবিরাজ। আচ্ছা, ক্লিয়ার? কথা কর না কেন? ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা একটু বলেন না, ক্লিয়ার কিনা? যে অনেক তথ্য কিন্তু আমি আপনাদেরকে এখানে দিয়ে দিলাম। আমরা নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। নেক্সট প্রশ্নে আমরা চলে যাচ্ছি। আচ্ছা, আপনারা কি খালি ক্লাস করতেছেন না কিছু বুঝতেছেন? না কথা বলেন তো, যে তথ্যগুলো দিতেছি এগুলো কাজে লাগবে? যে তথ্যগুলো দিলাম এগুলো কি কাজে লাগে? 7 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতাকে? এটা আমরা সবাই জানি, বরুচণ্ডীদাস। বরুচণ্ডীদাস। এখানে একটা জিনিস, একটা প্রশ্ন একটা আমাদের মুখের মনে রাখতে হবে। আসলে মূলত বাংলা সাহিত্যে চণ্ডীদাস কতজন? যদি পরীক্ষা আসে বাংলা সাহিত্যে চণ্ডীদাস কতজন, দেখেন বাংলা সাহিত্যে চণ্ডীদাস কতজন, এই প্রশ্ন যদি আসে বাংলা সাহিত্যে চণ্ডীদাস কতজন বলেন তো, উত্তরটা কি হবে?
কথা বলে না কেন? বাংলা সাহিত্যে চণ্ডীদাস কতজন? দেখেন আপনি কিন্তু পেয়ে গেছেন 1 2 3 4 চারটার নাম তো আছেই। এখন একটা মনে রাখবেন যে আপনি যদি লাল নীল দীপাবলি বইটা যদি খুলে দেখেন, সেখানে কিন্তু লেখা আছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা সাহিত্যে চণ্ডীদাস হলো 3 জন, বরু চণ্ডীদাস, দ্বিজ চণ্ডীদাস আর হলো দ্বিজ চণ্ডীদাস। দেখেন, আর এই লাল নীল দীপাবলি বইয়ের মতে আর আধুনিক সাহিত্যিকদের মতে এই বাংলা সাহিত্যে চণ্ডীদাস হলেন 4 জন। কতজন? 4 জন। যদি পরীক্ষা আসে যে বাংলা সাহিত্যে চণ্ডীদাস কতজন ভাইয়া, উত্তর হবে 4 জন। মনে থাকে যেন কোনো কারণে যদি অপশনে 4 না থাকে সেক্ষেত্রে আপনি 3 জনে টিক দেবেন, মনে থাকবে। তা বাংলা সাহিত্যে চণ্ডীদাস কতজন? 4 জন। কোনো কারণে যদি অপশনে 4 না থাকে আপনি 3 জনে টিক দিয়ে আসবেন। দেখেন এখন দেখেন এই 4 জন কে কে, দেখেন লাল নীল দীপাবলি বইয়ের তথ্য 1 নম্বরে হলো বরু চণ্ডীদাস, 1 নম্বরে কে? বরু চণ্ডীদাস। 2 নম্বর কে? দীন চণ্ডীদাস। 3 নম্বরে কে ভাইয়া? দ্বিজ চণ্ডীদাস। 4 নম্বরে কে? আদি চণ্ডীদাস। আদি চণ্ডীদাস। এই তথ্যটা আমি কোথা থেকে নিয়েছি? লাল নীল দীপাবলি বই থেকে তথ্যটা নিয়েছি। তার পরীক্ষাতে প্রশ্ন আসে বাংলা সাহিত্যে চণ্ডীদাস হলেন কতজন? 4 জন। দেখেন এই 4 জন কি একই ব্যক্তি 4টা নাম, নাকি 4 জন ভিন্ন ভিন্ন বা আলাদা আলাদা ব্যক্তির নাম? তাকে তো মধ্যযুগের বাংলা সাহিত্যে কোথাও আমরা খুঁজে পাই না। মূলত এই সমস্যাটাকে বলা হয় চণ্ডীদাস সমস্যা। আপনারা যখন এই চণ্ডীদাস সমস্যা কিন্তু যারা রিটেন বাংলায় যারা আছেন, যারা নিবন্ধন লিখিত পরীক্ষা দিবেন, তাদের কিন্তু আমি বিস্তারিত পড়িয়ে দিয়েছি যে চণ্ডীদাস সমস্যাটা মূলত কি। আর যারা বিসিএস পরীক্ষা দিবেন তাদের কিন্তু এই প্রশ্নটা আসে যে বাংলা সাহিত্যে চণ্ডীদাস সমস্যাটা কি, বুঝিয়ে দিন। এটা কিন্তু সবাই আসে, অর্থাৎ বিসিএস জেনারেল ক্যাডারও আসে এবং বিসিএস শিক্ষা ক্যাডারও আসে এবং নিবন্ধনও কিন্তু বাংলা সাবজেক্টে যারা আছেন তাদেরও কিন্তু এই প্রশ্নটা আসে যে বাংলা সাহিত্যে চণ্ডীদাস সমস্যাটা কি। ওকে স্যার, দুইটাই থাকলে কোনটা দেবো? আমি তো বলেই দিলাম যে দুইটা থাকলে এইটা দিবা, 4 আর 3 থাকলে 4 মারা দিবা, 4 না থাকলে 3 মারবা, মনে না? বউ না থাকলে শালি। এখন যদি দেখো এই আছে বউ, অপশনে ক নাম্বার আছে? বউ। খ নাম্বার আছে শালি। এখন মারবা কি? বউ মারি দেবা। বউ না থাকলে তখন মারবা শালি। তার মানে যদি বলে যে বাংলার সাথে চণ্ডীদাস কতজন, অপশনে 4ও থাকবে 3ও থাকবে, আপনি 4 টিক দিবেন। লিখছেন কথা কন না কেন? কথা কন না কেন? কাজে লাগতেছে? ক্লাস কাজে লাগতেছে? তাহলে আমরা এই প্রশ্নের 4 জন সম্পর্কে বিস্তারিত বলে দিলাম। ভাই ব্যাখ্যা সহ যদি পড়েন, এইরকম পরীক্ষায় যদি পড়েন আপনি, এটা তো একটা ফ্রি ক্লাস। আর এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বেসিক ক্লাস যারা পেইড ব্যাচে বিশেষ কোর্সে ভর্তি আছে যারা, তাদের এই ক্লাসটা আরও বিস্তারিত পড়ানো হয়। অর্থাৎ এখানে 13টা খণ্ড পড়ানো হয় বিস্তারিত। এর ভিতরে কি আছে সব, কারণ তাতে কি হবে, একজন ক্যান্ডিডেট সে প্রিলির প্রস্তুতি হয়ে গেল, সে লিখিত প্রস্তুতিটাও তার ভালো মতো হয়ে গেল। অর্থাৎ লিখিত পরীক্ষার সময় তার আর শ্রীকৃষ্ণ কীর্তন থেকে আর কোনো প্রশ্ন পড়ার দরকার নাই, এমনিতে বানায় লিখতে পারবে। ওকে, গুড গুড গুড। আগে বউ পরে শালে, গুড। এবারে দেখো পরের প্রশ্নটা আমরা একটু দেখি। মধ্যযুগের প্রথম কবি কে? মধ্যযুগের প্রথম কবি কে? কথাটা কি বলছে? মধ্যযুগের প্রথম কবি। আর যদি বলে প্রাচীন যুগের প্রথম কবি কে, দেখেন প্রশ্ন কেমনে ঘুরায় আসতে পারে। প্রাচীন যুগের প্রথম কবি কে? প্রাচীন যুগের প্রথম কবি কে? এটা বলেন তো, প্রাচীন যুগের প্রথম কবি কে? বলেন তো, বলেন বলেন না, বলেন বলেন বলেন। প্রাচীন যুগের প্রথম কবি কে? বলেন না, প্রাচীন যুগের প্রথম কবি কে? দেখি কে কে পারেন। হ্যাঁ, প্রাচীন যুগের প্রথম কবি কে? একটু বলেন না, প্রাচীন যুগের প্রথম কবি কে? দ্রুত বলেন, প্রাচীন যুগের প্রথম কবি কে? দ্রুত বলেন, দ্রুত 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 দ্রুত। সবাই তো পারেন, বাহ। প্রাচীন যুগের প্রথম কবি কে? হ্যাঁ, প্রাচীন যুগের প্রথম কবি লুইপা। তাহলে বাংলা সাহিত্যের আদি কবি বা প্রাচীন কবিকে, বাংলা সাহিত্যের আদি কবি বা প্রাচীন কবিকে লুইপা। যদি পরীক্ষা অনেকভাবে ঘুরাতে পারে, বাংলা সাহিত্যের আদি কবিকে লুইপা, প্রাচীন যুগের সাহিত্যের আদি কবিকে এই লুইপা, প্রাচীন যুগের কাব্যের প্রথম কবিকে লুইপা, চর্যাপদের আদি কবিকে লুইপা, চর্যাপদের প্রাচীন কবিকে লুইপা। কোনো কারণে পরীক্ষায় যদি এই লুইপা না থাকে
তাহলে আপনি কারে মারি আসবেন? সবর পা মারি আসবেন। কারণ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা সাহিত্যের আদি কবি বা প্রাচীন কবিকে সবর পা। অর্থাৎ যদি পরীক্ষায় এই বউশালী দুইটাই থাকে, টিক দিবেন বউ, আর কোনো কারণে যদি ওইটা না থাকে তখন ওই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর ওই তথ্যটা দিয়ে আসবেন। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার? এই তো। এরপরে দেখেন আমাদের এখানে আরেকজন আছেন, তিনি কে জানেন? এই ক নম্বরে অপশন আছেন কাহ্নপা। তিনি কে? চর্যাপদের শ্রেষ্ঠ কবি এবং চর্যাপদের প্রধান কবি কে? এই যে দেখেন, এটা সম্পর্কে একটু জেনে রাখেন। চর্যাপদের প্রধান কবি, চর্যাপদের প্রধান কবি অথবা চর্যাপদের শ্রেষ্ঠ কবি। তা চর্যাপদের প্রধান কবি এবং শ্রেষ্ঠ কবি কে? কাহ্নপা। চর্যাপদের সর্বাধিক পদকর্তা রচয়িতাকে? কাহ্নপা। তিনি কতগুলো পদ রচনা করছেন? 13টি। কয়টি? 13টি। কত প্রশ্ন পরামুক্ষণ, খালি পড়বেন, কমন না পড়লে কইবেন যে না নাসির স্যারের ক্লাস থেকে কমন পড়ে না। কি কথা কর না কেন? কি বললাম? যদি পরীক্ষা আসে চর্যাপদের প্রধান কবিকে, উত্তরটা হবে কাহ্নপা। যদি বলে চর্যাপদের শ্রেষ্ঠ কবিকে, উত্তরটা হবে কে? কাহ্নপা। আবার আসতে পারে চর্যাপদের সর্বাধিক পদকর্তা রচয়িতাকে, তাও হলো কাহ্নপা। তিনি কতগুলো পদ রচনা করেন? 13টি। দ্রুত লেখেন লেখেন লেখেন। বাংলা সাহিত্যের বাজারে গাইড বইগুলোতে দেখবেন অনেক ভুল তথ্য দেয়া থাকে, যে কারণে আপনারা পরীক্ষায় কি হতভম্ব হয়ে পড়েন। আমি যে পড়াচ্ছি দেখবেন এগুলো সব বাংলা একাডেমির বই থেকে লেখা। আচ্ছা, এবারে দেখেন, এবারে আমাদের আরেকজন আসছেন, তিনি আর কেউ না, তিনি হলেন মিথিলার কবি বিদ্যাপতি। তিনি কিন্তু অনেকে মনে করেন যে বিদ্যাপতি মনে হয় লেডিস, আসলে তিনি কিন্তু লেডিস না, তিনি কিন্তু নাসির স্যারের মতোই একজন পুরুষ। ক্লিয়ার? তিনি কে? তিনি হলেন মিথিলার কবি বিদ্যাপতি। তাহলে বাংলা সাহিত্যে মৈথিলী কোকিল বলা হয় কাকে? এই বাংলা সাহিত্যে মৈথিলী কোকিল বলা হয়। বাংলা সাহিত্যে মৈথিলী কোকিল, বাংলা সাহিত্যে মৈথিলী কোকিল বলা হয়। তাই বাংলা সাহিত্যে মৈথিলী কোকিল বলা হয় কাকে? এই বিদ্যাপতিকে। দেখেন এই বিদ্যাপতিও কিন্তু একটা বাঙালি মানুষ, কিন্তু উনি বাংলা ভাষায় কিছুই লেখেন নাই। তিনি বাঙালি কিন্তু বাংলা ভাষায় কিছুই লেখেন নাই। তা কিন্তু তিনি কি তাহলে কোন ভাষায় লিখছে? তিনি মূলত লিখছেন সংস্কৃত ভাষায়, এবং তিনি নিজে একটা আর্টিফিশিয়াল ল্যাঙ্গুয়েজ তিনি আবিষ্কার করেছিলেন। সে ভাষাটার নাম কি? ব্রজবুলি ভাষা। তাহলে ব্রজবুলি ভাষার স্রষ্টা বা আবিষ্কারককে? ব্রজবুলি ভাষার স্রষ্টা। তা ব্রজবুলি ভাষার স্রষ্টাকে? এই মিথিলার কবি বিদ্যাপতি। তিনি কিন্তু ব্রজবুলি ভাষার স্রষ্টা বা আবিষ্কারক। ক্লিয়ার? কে? মিথিলার কবি বিদ্যাপতি। দ্রুত দ্রুত লেখেন। এরপরে দেখেন এখান থেকে বিশেষ পরীক্ষা প্রশ্ন আর কি কি আসতে পারে। এখন যদি আপনার পরীক্ষা আসে যে ব্রজবুলি ভাষাটা কি, দেখেন ব্রজবুলি ভাষা, এটা আমি অনেকবার আপনাদেরকে পড়িয়েছি। ব্রজবুলি, তা ব্রজবুলি হলো একটা আর্টিফিশিয়াল ল্যাঙ্গুয়েজ, দুইটা ভাষার সংমিশ্রণ এটা তৈরি করেছে। একটা হলো বাংলা প্লাস আর একটা কি? মৈথিলি। এই বাংলা এবং মৈথিলি ভাষা মিলে একটা আর্টিফিশিয়াল ল্যাঙ্গুয়েজ আবিষ্কার করেছিল এই বিদ্যাপতি। এটি একটি কৃত্রিম কবি ভাষা। এটাকে কি বলা হয়? এটি একটি কৃত্রিম কবি ভাষা। তার বাংলা সাহিত্যের দ্বিতীয় কাব্য ভাষা অথবা উপভাষা বলা হয় কাকে? এই ব্রজবুলি ভাষাকে। লিখে রাখেন, বাংলা সাহিত্যের দ্বিতীয় কাব্য ভাষা এবং উপভাষা বলা হয় এই ব্রজবুলি ভাষাকে। লেখেন, বাংলা সাহিত্যের দ্বিতীয় কাব্য ভাষা এবং উপভাষা বলা হয় এই ব্রজবুলি ভাষাকে। পরীক্ষা আসতে পারে ব্রজবুলি ভাষা কি? এটি একটি কৃত্রিম কবি ভাষা। ব্রজবুলি ভাষা কোথাকার ভাষা? এই ব্রজবুলি ভাষা হলো, এটি হলো মিথিলা বা মথুরার ভাষা। এরপর দেখেন আসতে পারে এই ব্রজবুলি ভাষার স্রষ্টা বা আবিষ্কারক কে? এই ব্রজবুলি ভাষার স্রষ্টা বা আবিষ্কারক হলেন মিথিলার কবি বিদ্যাপতি। ক্লিয়ার? আবার আসতে পারে বাংলা সাহিত্যে দ্বিতীয় কাব্য ভাষা বা উপভাষা কি? সেটা হলো আমাদের ব্রজবুলি। তাহলে বাংলা এবং মৈথিলি ভাষা মিলে এটা কিন্তু তৈরি হয় ব্রজবুলি। এটি কখনো মানুষের মুখের ভাষা ছিল না, অর্থাৎ সাহিত্যকর্ম ব্যতীত এটি কোথাও খুঁজে পাওয়া যায় না। এবার দেখেন, তাহলে বাংলাদেশে প্রথম ব্রজবুলি ভাষায় পদ রচনা করেছেন যশোরাজ খান, যেটা আমাদের 45তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আসছিল, যে এই যশোরাজ খান থেকে প্রশ্ন আসছিল। তাহলে বাংলাদেশে প্রথম ব্রজবুলি ভাষায় পদ রচনা করেছেন কে? বাংলাদেশে প্রথম ব্রজবুলি ভাষায় পদ রচনা করেছেন যশোরাজ খান।
যশোরাজ খান হুবহু দেখেন আমার লেকচার থেকে কিন্তু এটা কমান পড়ছিল, বাজারে গাইড বই কিন্তু এই তথ্যটা কিন্তু ছিল না। কিন্তু যারা আমার পুরাতন ক্লাসগুলো করেছেন আগে করোনার ভিতরে তারা কিন্তু জানেন যে আমি শ্রীকৃষ্ণ কীর্তন ক্লাসটায় এগুলো সব তথ্য দিয়েছি। তা এই যে ব্রজবুলি ভাষা যখন আমি পড়িয়েছি আর কি, তাহলে যশোরাজ খানকে, এটা হলো বাংলাদেশের প্রথম ব্রজবুলি ভাষায় পদ রচনা করেন কে? যশোরাজ খান। আর ব্রজবুলির শ্রেষ্ঠ বাঙালি কবিকে গোবিন্দ দাস কবিরাজ। আর একটা লেখেন ব্রজবুলির শ্রেষ্ঠ বাঙালি কবি, আসতে পারে কিন্তু ব্রজবুলির শ্রেষ্ঠ বাঙালি কবি, ব্রজবুলির শ্রেষ্ঠ বাঙালি কবি, ব্রজবুলির শ্রেষ্ঠ বাঙালি কবিকে গোবিন্দ দাস কবিরাজ, গোবিন্দ দাস কবিরাজ। তা ব্রজবুলির শ্রেষ্ঠ বাঙালি কবিকে গোবিন্দ দাস কবিরাজ। 11 থেকে 20তম গ্রেডের ভর্তি কোর্স কত ভাইয়া? অফার চলতেছে 1800 টাকা। 11 থেকে 20তম গ্রেডে ভর্তি কোর্স ফি এখন 1800 টাকা। তাহলে কি বলছে ভাইয়া দেখেন, তা পরীক্ষা প্রশ্ন যেভাবে আসুক আপনি পারবেন ভাইয়া। তা ব্রজবুলির শ্রেষ্ঠ বাঙালি কবিকে গোবিন্দ দাস কবিরাজ। ভাই এই ব্রজবুলি ভাষা কি, এটা বিশেষ লিখিত পরীক্ষা আসে, নন কাড়া পিএসসি নন কাড়া লিখিত পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা কিন্তু আসে। ক্লিয়ার? নিবন্ধন লিখিত পরীক্ষায় ছোট্ট প্রশ্ন হিসেবে কিন্তু ব্রজবুলি ভাষাটা সম্পর্কে লিখন আসবে। তাহলে দেখেন ব্রজবুলির শ্রেষ্ঠ বাঙালি কবিকে গোবিন্দ দাস কবিরাজ। আর একটা প্রশ্ন আসতে পারে যে আধুনিক যুগে ব্রজবুলি ভাষায় পদ রচনা করেন কে? আধুনিক যুগে ব্রজবুলি ভাষায় পদ রচনা করেন আমাদেরকে বলতে পারেন? আধুনিক যুগে ব্রজবুলি ভাষায় পদ রচনা করেন স্যার রবি ঠাকুর। লিখে রাখেন আধুনিক যুগে ব্রজবুলি ভাষায়, আধুনিক যুগে ব্রজবুলি ভাষায় পদ রচনা করেন, আধুনিক যুগে ব্রজবুলি ভাষায় পদ রচনা করেন কে? আধুনিক যুগে ব্রজবুলি ভাষায় পদ রচনা করেন আমাদের রবি ঠাকুর। কে? রবি ঠাকুর। তিনি কি লিখছিলেন জানেন? ভানুসিংহ ঠাকুরের পদাবলী, ভানুসিংহ ঠাকুরের পদাবলী। ক্লিয়ার? তাহলে আধুনিক যুগে ব্রজবুলি ভাষায় পদ রচনা করেছেন কে? রবি ঠাকুর। কি নামে? ভানুসিংহ ঠাকুরের পদাবলী। এই ক্লাস কি বন্ধ করে দিব? একটু কমেন্ট করেন তো, ক্লাস কি বন্ধ করে দিব? কথা কন না কেন? ক্লাস কি শেষ করে দিব? কথা কন না কেন? ক্লাস কি ক্লিয়ার? বিশেষ কেন যে কোনো চাকরি পরীক্ষায় এই টপিকের বাইরে কোনো প্রশ্ন আসবে না, এটা নিশ্চিত থাকেন। কোনো প্রশ্ন আসবে না। যে কটা প্রশ্ন লিখে দিলাম, বাজার থেকে তো অনেক গাইড বই টাকা দিয়ে কিনছেন, শুধু বাইর করবেন। অনেক নামি দামি কোচিংয়ে ভর্তি হয়েছেন, অনেক নামি দামি টিচারের বাংলা ক্লাস করছেন, ঠিক আছে, সারা বাংলার জনপ্রিয় টিচারদের ক্লাস করছেন। এবার আবার কি করছেন? বাজারে গাইড বই কিনে তামা করছেন। একটু মিলাই দেখেন তো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সম্পর্কে আমি যেগুলো তথ্য দিছি, দেখবেন যে আজকে খালি এক ক্লাসে দেখেন কত তথ্য দিলাম। এটা তো বেসিক ক্লাস ছিল না, জাস্ট প্রশ্ন সলভ। বেসিক ক্লাসে দেখবেন যে বিশেষ ক্লাসে অনেক তথ্য দিয়ে থাকি আমি, যাতে প্রিলি রিটেন উভয় কভার দেয়। এবার দেখেন শ্রীকৃষ্ণ, এই যে আর একজন রাইটার আমাদের আছে শ্রীকৃষ্ণ বিজয়। এটা কার? মালাধার বসু। দেখেন এটা অনুবাদ সাহিত্য, শ্রীকৃষ্ণ বিজয়, শ্রীকৃষ্ণ বিজয়। এটা কি অনুবাদ কাব্য? এটা হলো অনুবাদ কাব্য। আমরা যখন অনুবাদ, মধ্যযুগের যখন অনুবাদ সাহিত্য শিখব তখন এই ব্যক্তিটাকে খুঁজে পাবো। তাহলে পরীক্ষা আসতে পারে শ্রীকৃষ্ণ বিজয় এই কাব্যটি রচয়িতাকে, এই অনুবাদ কাব্যটি রচয়িতা হলো মালাধর বসু। আর বড়চণ্ডী দাসকে তো আমরা চিনি, কান্নপা সম্পর্কে বললাম, বিদ্যাপতি সম্পর্কে বললাম। এবারে একটা বাকি ছিল মালাধর বসু, তিনি কে? এই শ্রীকৃষ্ণ। এটা কিন্তু অনেক চাকরি পরীক্ষা আসছে ভাইয়া, প্রাইমারি নিবন্ধন অনেক চাকরি পরীক্ষা আসছে যে শ্রীকৃষ্ণ বিজয় এই কাব্যটি রচয়িতাকে মালাধর বসু। ক্লিয়ার? লিখছেন কথা কর না কেন? শুনেন, জব মেডিসিনের প্রত্যেক টিচারকে আমাদের নির্দেশনা দেওয়া আছে যে আপনারা ভাই আগে পড়াশোনা করবেন, তারপরে ক্লাসে জব মেডিসিনের ক্লাসে উঠবেন। কারণ যে শিক্ষক নিয়মিত পড়াশোনা করেন তিনি ভালো ক্লাসে ডেলিভারি দিতে পারবেন। যে শিক্ষক নিয়মিত পড়াশোনা করবেন না তিনি ভালো ডেলিভারি দিতে কখনোই পারবেন না। এই জন্য জব মেডিসিনের ইংরেজি বলেন, বাংলা বলেন, ম্যাথ বলেন, আইসিটি বলেন, জিকে বলেন, ঠিক আছে, প্রত্যেক সাবজেক্ট এবং বিজ্ঞানের শিক্ষকদের আমি সবার কাছে আমি বলি, একটা রিকোয়েস্ট করি যে স্যার আপনারা আমাদের স্টুডেন্টদের জন্য একটু কষ্ট করবেন, নিজেরা একটু পড়াশোনা করবেন, আপডেট থাকবেন এবং আপডেট তথ্যগুলো আমাদের স্টুডেন্টদের ডেলিভারি দিবেন ক্লাসে। ওকে, আচ্ছা দেখি আমরা কোনটা। ওই দেখেন আর একজন এখন কারক নিয়ে আসছে, দেখছেন?
খুশির নদী সে এখন একটা কি নিয়ে আসছে, কারক নিয়ে আসছে। পড়াচ্ছে আছে লিটারেচার, সে লিটারেচারের প্রশ্ন বাদ দিয়ে কারকে চলে গেছে, দেখছেন? আর যখন কারকের ক্লাস নিই তখন আর মুখে কারো প্রশ্ন আসে না। কি গো মুখ কার মধ্যে কি? আচ্ছা লিখছেন। আচ্ছা এর পরের প্রশ্নটা দেখেন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি আবিষ্কার করেন কে? এটা কিন্তু আমি পড়াইছি, দেখি আপনারা পারেন কিনা। হরপ্রসাদ শাস্ত্রী, রাজা রামমোহন রায়। দেখেন এই বসন্ত রঞ্জন রায়, প্রমথ চৌধুরী। আমরা জানি এই প্রমথ চৌধুরী এ সম্পর্কে আমরা মোটামুটি ভালোই জানি, যাকে আমরা প্রথম চৌধুরীও জানতাম। তিনি কিন্তু না, তিনি কে? এই প্রমোদ চৌধুরীকে 1914 সালে তিনি কিন্তু চলিত ভাষার জন্য আন্দোলন করেছিল, অর্থাৎ চলিত রীতির প্রবর্তককে, অর্থাৎ চলিত ভাষার জনককে বা প্রবর্তককে তিনি হলো প্রমথ চৌধুরী। আর বসন্ত রঞ্জন রায়কে এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কারক। আর রাজা রামমোহন রায় একজন সমাজ সংস্কারক তিনি। এবং রাজা রামমোহন রায় তিনি কিন্তু আমাদের বাংলা ভাষায় কি লিখছেন? গৌড়ীয় ব্যাকরণ। তার বিখ্যাত এই একটা বিখ্যাত গ্রন্থ হলো গৌড়ীয় ব্যাকরণ। গৌড়ীয় ব্যাকরণ অর্থাৎ গৌড়ীয় ব্যাকরণ কোনটা? এই যে বাংলা ভাষায় রচিত প্রথম ব্যাকরণ গ্রন্থ, বাংলা ভাষায় রচিত প্রথম ব্যাকরণ গ্রন্থ হলো গৌড়ীয় ব্যাকরণ। এবং এই বইটা 1833 সালে শ্রীরামপুর মিশন থেকে প্রকাশ পায়। আর এই বইটা রচয়িত হলো রাজা রামমোহন রায়। রামমোহন রায় ক্লিয়ার? তাহলে বাংলা ভাষায় রচিত প্রথম ব্যাকরণের নাম গৌড়ীয় ব্যাকরণ। এই বইটা কত সালে প্রকাশ পায়? 1833 সালে প্রকাশ পায়। এই বইটা রচনা করেন কে? রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়, এবং তিনি একজন কিন্তু সমাজ সংস্কারক। ক্লিয়ার? আর হরপ্রসাদ শাস্ত্রী তো আমরা জানি তিনি কে? তিনি কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন। এরপর তিনি কী করলেন? 1907 সালে তিনি কী করলেন? চর্যাপদ আবিষ্কার করলেন, এবং চর্যাপদ তিনি বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 1916 সালে প্রকাশ করলেন। এই হরপ্রসাদ শাস্ত্রী সম্পর্কে আমরা মোটামুটি কিন্তু ভালোই জানি, তাই না? গুড। এবার দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয় যখন প্রতিষ্ঠা হলো কত সালে? 1921 সালে। তা ঢাকা বিশ্ববিদ্যালয় যখন প্রতিষ্ঠা হলো 1921 সালে, এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকালীন এই চেয়ারম্যান কে ছিলেন বলতে পারেন? দেখি, বসন্ত রঞ্জন রায়, গৌড়ীয় ব্যাকরণ, বাংলা ভাষা প্রথম, বলেন তো। এই ঢাকা বিশ্ববিদ্যালয় যখন 1921 সালে প্রতিষ্ঠিত হলো তখন কিন্তু এই ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী তিনি কী করলেন? তিনি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি কিন্তু যোগদান করলেন। প্রশ্ন কিন্তু ঘুরিয়ে আসতে পারে যে চর্যাপদ আবিষ্কারের সময় ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী কোন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন? তিনি কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় যখন 1921 সালে প্রতিষ্ঠিত হয় তখন কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয় ছেড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে যোগদান করেন। ক্লিয়ার? হ্যাঁ, মহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। গুড। আচ্ছা দেখেন, যাই হোক আমরা বুঝে গেছি এটা। পরের প্রশ্নটা আমরা চলে যাই। বরু চণ্ডীদাসের কাব্যগ্রন্থের সম্পাদককে? চমৎকার একটা প্রশ্ন। দেখেন, বরু চণ্ডীদাসের কাব্যগ্রন্থের সম্পাদককে? এই প্রশ্নটা কে পারেন? আব্দুল হাই ও আনোয়ার পাশা, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ডক্টর আহমেদ শরীফ, নাকি ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়? দেখি কে কে পারেন এই প্রশ্নের উত্তর। দেখি এই প্রশ্নের উত্তর কে কে পারেন যে বরু চণ্ডীদাসের কাব্যগ্রন্থের সম্পাদককে? বরু চণ্ডীদাসের কাব্যগ্রন্থের সম্পাদক কে পারেন? কঠিন প্রশ্ন, কঠিন প্রশ্ন, তাই না? সাকিবুল হাসান সুমন, তাপসশীল তুর্য। আমি দুইজন ব্যক্তিকে পেয়ে গেছি যারা কাঙ্ক্ষিত ব্যক্তি, যাদের বিসিএস ক্যাডার হওয়ার সম্ভাবনা আছে। এবং সুমন মাহমুদ তিনিও চমৎকার একজন। তিনিও বলছে স্যার তিনি আর কেউ না, আমাদের ডক্টর মোহাম্মদ আব্দুল হাই এবং আনোয়ার পাশা। একজন 14ই ডিসেম্বর ইনি মারা গেছেন, শহীদ বুদ্ধিজীবী বলা হয় আনোয়ার পাশাকে। ঠিক আছে? তাহলে ডক্টর মোহাম্মদ আব্দুল হাই যিনি একজন বিখ্যাত ভাষা বিজ্ঞানী, তাহলে ডক্টর মোহাম্মদ আব্দুল হাই এবং আনোয়ার পাশা এরাই কিন্তু বরু চণ্ডীদাসের কাব্যগ্রন্থের সম্পাদক। উত্তরটা হবে ডক্টর মোহাম্মদ আব্দুল হাই এবং আনোয়ার পাশা। ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। এই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর কবর কোথায় জানেন? ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদুল্লাহ হলের। আপনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান তাহলে দেখবেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর কবর দেখতে পাবেন। শহীদুল্লাহ হল কার্জন হলের এই মাঝামাঝি জায়গাটা আছে, এই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর কবর আছে। ঠিক আছে? আপনারা এখানে দেখতে পাবেন। আর ডক্টর আহমেদ শরীফ তিনি কিন্তু বাংলা একাডেমির অনেক
তিনি কিন্তু অনেক বহু গ্রন্থ প্রণেতা, অনেক অভিধান রচনা করেছেন। সে আমাদেরকে ডক্টর আহমেদ শরীফ, তার এই ডক্টর আহমেদ শরীফ সম্পর্কে কিন্তু বিস্তারিত পড়বেন যারা বিসিএস পরীক্ষা দেন সাধারণত, কারণ ডক্টর আহমেদ শরীফ থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে। এবং ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, যাকে ভাষা বিজ্ঞানী বলা হয়, এবং তার বিখ্যাত গ্রন্থ হলো ODBL অর্থাৎ অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। এই বিখ্যাত অর্থাৎ বাংলা ভাষার উৎপত্তি এবং বিকাশ সম্পর্কে বিস্তারিত লেখা আছে ODBL গ্রন্থে। আর এই গ্রন্থটা প্রকাশ পায় 1926 সালে। কত সালে? 1926। এই ক্লিয়ার? কথা কর না কেন? ক্লিয়ার কিনা? এবার ক্লিয়ার? পরের প্রশ্ন আমরা চলে যাচ্ছি, একটু দ্রুত যাই। দেখেন, কোনটি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ড নয়? এইটা কিন্তু আমাদের একটা ব্যাং নিয়োগ পরীক্ষা, যারা সমন্বিত ব্যাং নিয়োগ পরীক্ষা দিচ্ছেন, ওই ব্যাং নিয়োগ পরীক্ষায় কিন্তু এটা আসছিল যে নিচের কোনটি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ড নয়। দেখেন এখানে উত্তরটা আমরা জানি, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ড কিন্তু 13টা। কয়টা খণ্ড? 13টা। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ড কয়টা? 13টা। 13টা খণ্ডের নাম মনে আছে সবার? একটা বার কি? জন্মখণ্ড। তা খণ্ড কয়টার নাম কিন্তু মনে রাখতে হবে। একটা বার কি? একটা বার হলো জন্মখণ্ড। একটা বারের নাম কি ভাইয়া? জন্মখণ্ড। 2 নম্বরে কি? জন্মখণ্ড। 2 নম্বর হলো দানখণ্ড। দানখণ্ড লেখেন দ্রুত, দ্রুত লেখেন। সময় খালি ফোন। জন্মখণ্ড। 2 নম্বর লিখবেন কি? তাম্বুল খণ্ড। 2 নম্বরে কি? তাম্বুল। তাম্বুল খণ্ড। তাম্বুল অর্থ কি ভাইয়া? পান। এটা কিন্তু পরীক্ষা আসছিল। তাম্বুল রাতুল হইল অধর পরশে। অর্থাৎ আমরা এর পরবর্তী ক্লাস যখন আমরা শিখবো, অর্থাৎ বিদ্যাপতি নাম কি, অর্থাৎ তাম্বুল রাতুল হইতো পদ্মাবতীর রূপ। এই পদ্মাবতী থেকে কিন্তু আসছিল যে তাম্বুল রাতুল হইল অধর পরশে। অর্থাৎ আমরা সাধারণত জানি পান খেলে ঠোঁট লাল হয়, কিন্তু পদ্মাবতীর রূপের বর্ণনা আলাল এমনভাবে ফুটিয়ে তুলেছেন, তিনি বলছেন যে নো, তার ঠোঁটের পরশে পান লাল হয়ে গেল। তা কি কিউট পরিমাণ একটা 2টা ঠোঁট ছিল কার? কি কিউট কিউট ঠোঁট ছিল এই পদ্মাবতীর। তাহলে দেখেন, তা যার ঠোঁটের পরশে কি হতো? পান লাল হয়ে যেত। তা 2 নম্বর হলো তাম্বুল খণ্ড। 3 নম্বর কি ভাইয়া? দান খণ্ড। লিখে রাখেন, 3 নম্বর কি? দান খণ্ড। 4 নম্বর হলো নৌকা খণ্ড। দ্রুত লেখেন। 4 নম্বর খণ্ডটার নাম নৌকা খণ্ড। 4 নম্বর খণ্ডটার নাম নৌকা খণ্ড। নৌকা খণ্ড। 5 নম্বর খণ্ডটার নাম ভার খণ্ড। ভার মানে কি? বোঝা। ভার মানে কি? আজকে পড়ছি তাম্বুল। গুড। দ্রুত লেখেন, খণ্ড করার নাম লেখেন, ব্যাংকের পরীক্ষা আসছে তো। ভার খণ্ড। 6 নম্বর লেখেন ছত্র খণ্ড। 6 নম্বর কি? ছত্র খণ্ড। ছত্র মানে কি? ছাতা। 7 নম্বর কি? বৃন্দাবন খণ্ড। বৃন্দাবন খণ্ড। বৃন্দাবন শব্দের অর্থ তুলসী বন। লেখেন, বৃন্দাবন শব্দের অর্থ কি? তুলসী বন। খণ্ড কটার নাম মনে রাখেন, বার খণ্ড, ছত্রখণ্ড, বৃন্দাবন খণ্ড। দ্রুত লেখেন। এবার লেখেন কালীয় দমন খণ্ড। কালীয় দমন খণ্ড। কয়েকের কাল লস্কেলি অন্ত্যেষ্টিয়া। কালীয় দমন খণ্ড। 9 নম্বরে লেখেন যমুনা খণ্ড। যমুনা খণ্ড। দ্রুত লেখেন, 9 পর্যন্ত লেখেন। তা প্রথম আমরা পাইলাম জন্মখণ্ড, 2 নম্বরে তাম্বুল খণ্ড, 3 নম্বরে দান খণ্ড, 4 নম্বরে নৌকা খণ্ড, 5 নম্বরে ভার খণ্ড, 6 নম্বরে ছত্রখণ্ড, ছত্র মানে ছাতা, 7 নম্বরে বৃন্দাবন খণ্ড, বৃন্দাবন শব্দের অর্থ হলো তুলসী বন, আর কালীয় দমন খণ্ড হলো কালী নাগ নামে যমুনা নদীতে একটা সাপ বসবাস করত, যার বিষে যমুনা নদীর পানি বিষাক্ত হয়ে গিয়েছিল। ওই যমুনা নদীর পানিকে রক্ষা করার জন্য কৃষ্ণ কি করেছিল? এই সাপের সাথে যুদ্ধ করেছিল। যুদ্ধে সাপ পরাজিত হয়ে অন্য জায়গায় চলে গিয়েছিল। এরপরে আসে যমুনা খণ্ড। দ্রুত লেখেন, দ্রুত দ্রুত দ্রুত। যমুনা খণ্ড, দ্রুত দ্রুত। এরপর লিখবো আমরা 10 নম্বর খণ্ড। লেখেন যমুনা খণ্ড। হার খণ্ড। এরপর লেখেন 10 নম্বর হার খণ্ড। 10 নম্বর হলো হার খণ্ড। হার, হার খণ্ড মানে গলার হার, স্বর্ণের হার। 11 নম্বর লেখেন বান খণ্ড। বয়কার বান না বান, এই বান শব্দের অর্থ তীর। বান শব্দের অর্থ কি? তীর। 11। 12 নম্বর লেখেন বংশী খণ্ড। বংশী, বংশী মানে কি? বাঁশি। এবং 13 নম্বর হলো রাধা বিরহ খণ্ড। 13 নম্বর হলো রাধা বিরহ খণ্ড। ক্লিয়ার? রাধা বিরহ খণ্ড। দ্রুত লেখেন এই 13 নম্বর খণ্ড। জয়নাব বেগম, এতক্ষণ পড়াই শেখায়, আসসালামু আলাইকুম, তুমি কই ছিলা? হ্যাঁ, এত তথ্য পড়াইলাম আজকে, তুমি কই ছিলা? দ্রুত লেখেন। তাহলে 10 নম্বরে হার খণ্ড। হার মানে গলার হার। 11 নম্বরে বান খণ্ড। বান মানে তীর।
12 নম্বর হলো বংশীখণ্ড, বংশী মানে বাঁশি, আর 13 নম্বর হলো বিরহ খণ্ড। এই 13টা খণ্ড যদি পড়াই তাহলে আমার সময় লাগবে 2 ঘন্টা লাগবে। এই 13টা খণ্ড যদি আমি বিস্তারিত পড়াই তাহলে 2 ঘন্টা লাগবে। কত ঘন্টা? 2 ঘন্টা। এটা যারা BCS এর বেসিক ক্লাসে যারা ভর্তি আছেন তাদের ক্লাসে এটা পড়াবো আমি, অর্থাৎ 3টার ব্যাচের যে আমাদের BCS এর কোর্স আছে ওই 3টার ব্যাচের BCS কোর্সে এটা 13টা খণ্ড বিস্তারিত পড়িয়ে দিব। এটা কিন্তু আপনারা উন্মুক্ত পাবেন না। ক্লিয়ার? লিখছেন লিখছেন লিখছেন? গুড। পরের প্রশ্নটা আমরা একটু দেখি। তাহলে এখানে প্রশ্নটা কি বলছে? কোনটি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ড নয়? উত্তরটা হবে নৌকা খণ্ড আছে, হার আছে, ছত্র আছে, হবে প্রণয় খণ্ড, প্রণয় খণ্ড, প্রণয় খণ্ড। ক্লিয়ার? স্যার নিবন্ধনের স্কুল পর্যায়ে সাজেশন দিলে ভালো হয়। ওটা বিজনেস স্টাডিজের স্যার দিয়ে দেবে তোমাদের, বিজনেস স্টাডিজের স্যার দিয়ে দেবে, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। আচ্ছা দেখেন 13 নম্বর কি বলছে? শ্রীকৃষ্ণের পিতা কে ছিলেন? তা শ্রীকৃষ্ণ কীর্তনের পিতা কে ছিলেন? আমি কিন্তু পড়াইছি, বলেন না, বলেন, পারবেন তো? দ্রুত 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 দ্রুত, এটা কি হবে বলেন না? শ্রীকৃষ্ণ কীর্তনের পিতার নাম কি? এটা তো আমি বলেছি ক্লাসে, বলেন না। কে? কালিদাস, বাসুদেব, কংস রাজা, নাকি ব্রহ্ম? দ্রুত বলেন, দ্রুত দ্রুত। কে আপনাদের কষ্ট লাগতেছে বুঝে গেছি, আর বেশিক্ষণ ক্লাস নিব না, আর ক্লাস নেব অতিরিক্ত 5 মিনিট, আর 5 মিনিট ওয়েট করেন, 5 মিনিট, তারপর খাওয়া দাওয়া করেন। হ্যাঁ, 5 মিনিট ক্লাস নেব। লিখছেন লিখছেন লিখছেন? স্যার BCS এর লিখিত কোর্স চালু করেন। হ্যাঁ, BCS লিখিত কোর্স চালু কর ভাইয়া। আচ্ছা, এটা সবাই পারেন, বাসুদেব, তাই তো? আমরা নেক্সট প্রশ্নে যাই। হ্যাঁ, কারণ আপনাদের অনেক দেরি হয়ে যাচ্ছে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি আবিষ্কৃত হয় কোথা থেকে? এটা আবিষ্কৃত হয় কত সালে? 1909, 1907, 1917 সালে? কোনটা? এটা পারেন তো, বলেন না, এগুলো পড়াইছি। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি আবিষ্কৃত হয় কত সালে? 1909 সালে। এটা আমি প্রথমেই পড়াই দিছি আপনাদের। যে দেখেন, এটা গণপূর্ত অধিদপ্তর। দেখেন, আপনি 10 থেকে 20তম গ্রেডের পরীক্ষা দিতে যাবেন, তাও এই লিটারেচার পড়তে হবে। আপনি নিবন্ধন দিবেন, প্রাইমারি দিবেন, কোনো রক্ষা নাই, অর্থাৎ লিটারেচার থেকে আপনি রক্ষা পাবেন না। আপনি শুধু মনে করেন না যে BCS এর জন্যই কাজে লাগে, অন্য চাকরি পরীক্ষার জন্য কাজে লাগে, এই জন্য টেনশন নেওয়ার কোনো কারণ নাই। বুঝছেন? দ্রুত দ্রুত দ্রুত। গড, এটা সবাই পারে। 1909 সালে। আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। কোনটি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের অন্তর্ভুক্ত নয়? লিখছি কি? দেখেন, এটা ভুল লিখছি প্রশ্নটা, আসলে ওই আগের প্রশ্নটা ভুল। খণ্ড, বান খণ্ড আছে, তাম্বুল আছে, কালীদমন নৌকা আছে, এটা ভুল একটা প্রশ্ন, এটা আমরা অ্যাভয়েড করে যাই। 16 নাম্বারটা দেখি, কোনটি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের চরিত্র নয়? এটা বলেন। এটা কিন্তু আমি পড়াইছি না? কোনটি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের চরিত্র নয়? পড়াইছি না? পড়াইছি কিন্তু। এটা আমি পদ্মাবতী, সবাই পারবে, কারণ 3টা চরিত্র, রাধা আছে, কৃষ্ণ আছে, বড়াই আছে, তাই এর মধ্যে চরিত্র নয় কিন্তু পদ্মাবতী। পদ্মাবতী সম্পর্কে আমরা বিস্তারিত কিন্তু পড়বো ভাইয়া, কারণ বাংলা ক্লাসে কোনো মিস দেওয়া যাবে না। কারণ BCS পরীক্ষাটা দেখেন, আপনি যে কোনো চাকরি পরীক্ষা দেখেন, লিটারেচার অনেক ডিপলি ধরে, এই জন্য এমন ডিপলি পড়াবো, মাশাল্লাহ কমন পাবেন। কী পাবেন? কমন পাবেন। তা সবাই পারছেন, এটা পদ্মাবতী, মাশাল্লাহ। অনেক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। মানে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য থেকে যত ধরনের প্রশ্ন ইজাবৎকালে আমাদের BCS পরীক্ষা আসলো, সকল প্রশ্নের উত্তরটা আমি ব্যাখ্যা সহ আপনাদের আজকে ক্লাসে সমাধান করে দিলাম। দেখছেন? এবার আমাকে বলেন যে আজকের প্রশ্নগুলোর ব্যাখ্যা সহ আপনাদের কেমন লেগেছে, একটু কমেন্ট করে জানান। যে আজকের যে এই যাবৎকালে যত চাকরি পরীক্ষায় প্রশ্নগুলো আসছে, আমি সবগুলো প্রশ্ন দিয়ে কিন্তু আপনাদের ক্লাসটা পরিচালনা করলাম, এবং আপনাদের একটু কমেন্ট করে আমাদেরকে জানান যে আজকের এই ব্যাখ্যামূলক ক্লাসটা আপনাদের কেমন লেগেছে। একটু বলেন তো, দ্রুত বলেন, ক্লাসটা কেমন লাগছে, একটু কমেন্ট করে জানান তো আমাকে। স্যার বিরহ খণ্ড কি স্যার? শোনেন, এই যে রিপন আসার যে একটা কথা বলছে, স্যার বিরহ খণ্ডটা কি একটু বলে দিই এই ভাইটার জন্য। বিরহ খণ্ড শোনেন, যখন কৃষ্ণ কিন্তু চালাক, এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কৃষ্ণ এই রাধার সাথে কিন্তু সে প্রতারণা করেছিল। তা যখন মানে রাধা কী করছিল, সে কিন্তু কৃষ্ণের জন্য প্রচণ্ড মানে পাগল ছিল, তাই সে কিন্তু, আর কৃষ্ণ কী করছে, তাকে কিন্তু অ্যাভয়েড করে চলাফেরা করে। তা এরপর কী করলো, কৃষ্ণকে খোঁজার জন্য এই রাধা কিন্তু অনেক জঙ্গলে গেল, জঙ্গলে গিয়ে খুঁজতে খুঁজতে তাকে পাইলো, দেখছি সে নির্জন একটা গাছের নিচে বসে বাঁশি বাজাচ্ছে। তখন রাধা গিয়ে তাকে বলল যে তুমি এখানে বসে মনের সুখে বাঁশি বাজাচ্ছ, আর আমি তোমাকে সারা জায়গায় খুঁজে মরি, প্লিজ তুমি কেন এমন আমাকে অ্যাভয়েড করে চলতেছো, প্লিজ তুমি আমাকে গ্রহণ করো। তখন এর জবাবে কৃষ্ণ বলেছিল যে না, তোমাকে আমি গ্রহণ করতে পারবো না, কারণ তুমি আমার উপযুক্ত না, আমি তোমাকে বিয়ে করতে পারবো
না, তুমি আমাকে অনেক কটু কথা বলেছো, তুমি আমাকে অনেক গালিগালাজ করেছো, সুতরাং তোমার এবং তুমি কি করেছো ওই মথুরা পর্যন্ত দুধের যে দুধের মিষ্টান্ন দ্রব্যগুলা মাথায় করে আমাকে ওই মথুরা পর্যন্ত নিয়ে গেছিলা, মনে পড়ে ছাতা ধরে আবার বৃন্দাবন পর্যন্ত আমাকে নিয়ে গেছিলা, তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছো, তাই তোমাকে আমি গ্রহণ করতে পারবো না। এরপর অনেক কাকু তুমি তোমরা হাত পা ধরে বড়াইয়ের মধ্যস্থতায় তাদের বিবাহ সম্পন্ন হয়, কিন্তু যখন তাদের বৃন্দাবনে বিবাহ সম্পন্ন হয় তখন ভোর রাতে ওই ঘুম ভেঙে যায় কৃষ্ণের। যখন ঘুম ভেঙে যায় তখন তিনি চিন্তা করলেন যে এই পৃথিবীতে আমি আসছি কংস রাজাকে হত্যা করার জন্য, তাই সে কি করে যে আমি তো এই প্রেমলীলা করার জন্য আসিনি, তাই সে ঘুমন্ত অবস্থায় রাধাকে রেখে সে কংস রাজা হত্যা করার উদ্দেশ্যে সেখান থেকে চলে যায়। এবার যখন ঘুম ভেঙে যায় তখন কিন্তু রাধা দেখে তার পাশে কৃষ্ণ নাই, সে বুঝতে পেরেছে নিশ্চিত সে তাকে ফাঁকি দিয়েছে, সে প্রচণ্ড কান্নাকাটি শুরু করে, যার কান্নাকাটি দেখে বনের পশু পাখি সবাই কি তারাও কান্নাকাটি শুরু করে দিল। এরপরে কি করলো, বড়াই এই দৃশ্য দেখে আর সহ্য করতে পারলো না, তিনি চিন্তা করলেন, বড়াই চিন্তা করলেন আমার জন্যই মূলত রাধার এই পরিণতি, তাই সে কি করলো, সে খুঁজতে বের হলো বড়াই কোথায় আছে সেই কৃষ্ণ। অবশেষে কৃষ্ণকে জঙ্গলের ভিতরে খুঁজে পাইল বুড়ি, এবং ওই বড়াই গিয়ে তাকে বললো দেখো তুমি একটি বার হলেও এই কি রাধাকে দেখা দাও, ও আর বাঁচবে না, ও আর বাঁচবে না, ওকে একটা বার হলেও তুমি দেখা দাও। তখন বুড়িকে এই বড়াইকে কৃষ্ণ বলে যে শোনো, ও আমার বউ হিসাবে যোগ্য না, ও আমাকে অনেক গালিগালাজ দিয়েছে, আমি সব কিছু সহ্য করতে পারি কিন্তু কারো কটু কথা সহ্য করতে পারি না, ওই রাধাই আমাকে কটু কথা বলেছে। এইটাই ছিল শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের লাস্ট উক্তি, কারণ এই কাব্যের পুঁথির শেষের 45 পৃষ্ঠা খুঁজে পাওয়া যায় না, এর জন্য আমরা জানি না এই কাব্যের সমাপ্তটা কি হয়েছিল। ক্লিয়ার? কি বিরহ খণ্ড ক্লিয়ার? কথা কান্নাকা মুন্নি মুনিয়া আসার বিশেষের ভর্তির কোনো অফার নাই? হ্যাঁ, বিসিএস কোর্সে তো অফার আছে, এই যে বিসিএস 47 অথবা 48তম, এই যে বিসিএস। আরও কোনো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য সম্পর্কে কারো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানান। একটা ভাইয়া যে আমাকে প্রশ্ন করলো আমি কিন্তু বলে দিছি, এবার আমাকে একটু বলেন যে এই গানের রাগ আছে, যারা গান সঙ্গীত চর্চা করেন তারা জানেন কোন গানের রাগ, এটা যারা সঙ্গীত চর্চা করেন তারাই ভালো জানেন তারা কোন রাগে গানটা গাইবেন, ঠিক আছে, ওরা ভালো জানে। শ্লোক মানে ধাঁধা টাইপের, ওটা ধাঁধা টাইপের। শ্রীকৃষ্ণ কীর্তন সম্পর্কে যদি কারো কোনো প্রশ্ন অজানা থাকে বা জানতে ইচ্ছে করে কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দেন, আমি বলার চেষ্টা করবো। তার 768তম বিসিএস এই প্রিলি, এটা কিন্তু অনলি প্রিলি, এই কোর্সটা আপনি 1 বছর মেয়াদি করতে পারবেন 4000 টাকায়, আর এটা আমরা অনলাইন কোর্স ফি 3500 টাকা করে দিচ্ছি। কত? এটা কিন্তু অনলাইন, আর অফলাইন কোর্স ফি কিন্তু এটা ভাইয়া একদম 8000 টাকা। আর এটা যদি আপনি করেন অফলাইন প্লাস অনলাইন, অফলাইন প্লাস অনলাইন যদি এটা করেন তাহলে আপনি 8000 টাকায় করতে পারেন। কত টাকা অফার দিয়ে দিলাম আজকে? 8000 টাকা, অর্থাৎ একদম 50% ছাড় দিয়ে দিলাম, একদম 50% ছাড় দিয়ে দিলাম। ওকে, 8000 টাকা ভর্তি হতে পারবেন। দেখি আরো কোনো প্রশ্ন আছে কারো? মানসুর আফরিন স্যার এখন কৃষ্ণ কামটা করলো কি? আচ্ছা বলেন স্যার 19তম নিবন্ধন প্রিলি ক্লাস কি শুরু হয়েছে? ভাইয়া 19তম নিবন্ধন প্রিলি শুরু হয়ে গেছে, এটাও অফার চলতেছে 1950 টাকা। আমাদের অফিসিয়াল নাম্বারে কল দিন অথবা আমার নাম্বারে কল দিন 01755072190, এই নাম্বারে কল দিন। হ্যাঁ স্যার দেখি রিপন লিখছে স্যার, আচ্ছা স্যার ধন্যবাদ এত সুন্দর বোঝানোর জন্য, থ্যাংক ইউ। আপনার প্রশ্নের জবাব দিয়ে দিলাম, জাস্ট লুকিং লাইক ইউ, ওয়াও। মোস্তাফিজুর রহমান মোস্তাক, থ্যাংক ইউ ভাইয়া। সুরাইয়া খাতুন তিলিক স্যার আপনাকে ধন্যবাদ স্যার, গুড। কারো কোনো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য সম্পর্কে যদি কারো কোনো প্রশ্ন থাকে বলতে পারেন আমার কাছে, দ্রুত বলেন। কেন কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, বলেন 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 তাড়াতাড়ি, ক্লাস শেষ করে দিব কারণ অনেক রাত, তাই না? আপনারা অনেকক্ষণ যাবৎ পড়াশোনা করতে স্যার, অনেক ভালো। দেখি কারো কোনো প্রশ্ন থাকলে বলেন না, দেখি আর কার প্রশ্ন আছে। আচ্ছা অনেক ভালো লাগছে ক্লাসটি। পিঙ্কি রায়, তাই না, তিনি লিখছেন লাভ দিয়েছেন, তিনি 2টা লাভ দিয়েছেন, গুড। আমি যে তোমাকে লাভ দিব, কিন্তু আমি কেমনি দেবো তোমাকে লাভ? ও কি সুন্দর এরকম লাভ আছে, দেখছেন পিঙ্কি রায়, এরকম লাভ আছে, তাই না? আমি শোক দিবসে লাভ আঁকলাম, সে কিন্তু আমাকে কি করছে, এই যে এই কালারটা দিয়ে লাভ আঁকছে না, লাল, কারণ লাভ সাধারণত কি হয় শোকের লাভ না, সে কিন্তু আমাকে এভাবেই লাভ দিছে, তাই না? সে কিন্তু আমাকে এভাবেই 2টা লাভ দিছে। তাহলে এই লাভ যেহেতু আমি তাহলে ব্ল্যাক এই শোকের লাভ দেওয়ার দরকার নাই, আমিও তাকে কি করলাম, আমিও তাকে 2টা লাভ দিয়ে দিলাম। ওকে, আচ্ছা পাখি খাতুন আলহামদুলিল্লাহ গুড। শু আর লিখছে স্যার রাধা আর বকাদের কারণ কি স্যার?
রাধারে বকা দেওয়ার কারণ কি? কারণ রাধাকে তার দরকার নাই, সে তো ছলনা করছে, তার সাথে প্রতারণা করছে, সে তো কি করছে, রাধার সাথে চিট করছে, সে প্রতারণা করেছে। স্যার প্রতিটি ক্লাসের সময়সূচি ফ্রি ক্লাসে আগে দিয়ে দেন। আমরা রাত 9টায় নেওয়ার চেষ্টা করি ভাইয়া, সবসময় ফ্রি ক্লাসগুলো আমাদের রাত 9টায় নেই আমরা প্রতিদিন। দেখি ইসরাত জাহান আশা, তিনি আমাকে অনেক কালারের লাভ দিয়েছেন, অনেক কালারের। সোহাগী মাহফুজ, তিনিও আমাকে লাভ দিয়েছেন। যাক, সবার জন্য এই যে লাভ, আমি সবার জন্য এটাগুলো লাভ উৎসর্গ করে দিলাম। ধন্যবাদ জায়েদ খান স্যার। এই আমি জায়েদ খান, দূর মিয়া কি কন। এবার সোহাগ আহমেদ, না এটা হয় নাই, তার উনায়কা ইসলাম সোনা সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। আর কোনো প্রশ্ন আছে বলেন না, বলেন বলেন, আর কোনো প্রশ্ন আছে? আর আমাদের হেড অফিস কিন্তু সামাদ ন্যাশন 3য় তলা, আর আমাদের সারা বাংলাদেশ অফলাইন শাখাগুলোর কথা বলতেছি। আগামীকাল কিন্তু আমাদের সাইদুল স্যার ক্লাস নেবেন খুলনা শাখায় এবং খুলনা দৌলতপুর শাখায়। আমাদের মোমিন স্যার আগামীকাল ক্লাস নিচ্ছেন কিন্তু কক্সবাজার শাখায়। এছাড়াও আমাদের গোপালগঞ্জ শাখায় ক্লাস নিচ্ছেন, পটুয়াখালী শাখা হাবিব স্যার ক্লাস নিচ্ছেন, বরিশাল শাখা আছে আমাদের, বগুড়া শাখা এবং রংপুর শাখা, দিনাজপুর শাখা এবং আমাদের হলো আরেকটা শাখা আছে আমাদের কুষ্টিয়া শাখা, ইসলামী বিশ্ববিদ্যালয় সংলগ্ন শাখা। আপনারা সেখানে জুয়েল স্যার ম্যাথমেটিক্সের ক্লাস চলতেছে কুষ্টিয়া শাখা ইসলাম বিশ্ববিদ্যালয় শাখায়। এবং আমাদের দেখেন 4 তারিখ দেখা হচ্ছে শিল্পকলা একাডেমি টাঙ্গাইলে। আমরা কিন্তু পুরো জব মেডিসিন টিম থাকবো, শিল্পকলা একাডেমি টাঙ্গাইল শাখা উদ্বোধন হবে। যারা আপনারা টাঙ্গাইলের আশেপাশে আছেন সবাই চলে আসবেন টাঙ্গাইল শিল্পকলা একাডেমি সকাল 11টায়। আমরা 4 তারিখ, এই জুনের 4 তারিখ, এই আগামী 4 তারিখ কিন্তু আপনাদের সাথে দেখা হবে টাঙ্গাইল শাখায়। সবাই থাকবেন। হ্যাঁ স্যার, গুড নাইট স্যার। গুড স্যার, অনেকগুলো লাভ দিলাম। গুড স্যার, রাধা আর আয়ানের সম্পর্ক কি? রাধার আয়ান ঘোষের সম্পর্ক তার হাজব্যান্ড, অর্থাৎ রাধার হাজব্যান্ড হলো আয়ান ঘোষ আর কৃষ্ণ হলো তার বয়ফ্রেন্ড। ওকে, শনির একটা শাখা এখন, হ্যাঁ এটা ভুলে গেছিলাম, হ্যাঁ শনির একটা শাখাটাও আছে, থাকবে না কেন? শনির একটা শাখায় ক্লাস আছে আমার কবে? 3 তারিখ। 3 তারিখ শনির একটা শাখায় আমার ক্লাস আছে। তো 3 তারিখ অফলাইনে ক্লাস হবে শনির একটা শাখায়, সরাসরি দেখা হবে। স্যার টাঙ্গাইলে অফলাইনে ভর্তি হতে কত টাকা লাগবে? আপনি চলে আসেন, 4 তারিখ আসেন, কম টাকা রাখা হবে। গুড নাইট। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, যাই হোক, আমাদের যে কোনো কোর্সে আপনি ভর্তি হবেন, আপনি যদি নিবন্ধন লিখিত পরীক্ষা আপনারা, আজকে কিন্তু আমরা একটা ছাড় দিয়েছিলাম, সেটা 800 টাকায় দিয়েছিলাম। যাদের ভাই অনেক এখন সমস্যা আছে, সামনে লিখিত পরীক্ষা জুলাই, ভাই সবাইকে বলি যে যারা যে কোনো সাবজেক্টে লিখিত পরীক্ষা দিবেন, তারা যদি এখনও যারা ভর্তি হন নাই টাকার সমস্যার কারণে, ভর্তি হয়ে যান। ইনশাল্লাহ আপনারা কী পাবেন? ভালো একটা বেটার সার্ভিস পাবেন। আর যারা মনে করেন যে 10 থেকে 20তম গ্রেডের যে কোনো কোর্সে ভর্তি হবেন, অফার চলতেছে এখন কিন্তু একটা 1800 টাকা। এই অফারটা লুফে নেন। 10 থেকে 20তম ক্লাস আগামীকাল সকাল 9টা। আমাদের জুবাইর স্যার, উনি হলো শিক্ষা ক্যাডার, উনি আগামীকাল জিকে ক্লাস নেবেন সকাল 9টায় এবং বিকাল 3টায়, বিকেল 5টায়, সন্ধ্যা 7টায় এবং রাত 9টায় তিনি কিন্তু আগামীকাল ক্লাস নেবেন। জিকে ক্লাস হবে আমাদের মিরপুর শাখায়। ক্লাসগুলো কেউ মিস দিবেন না। এবং যারা অ্যাডভান্স প্রাইমারি কোর্স করবেন এবং যারা নিবন্ধন 19তম নিবন্ধন প্রি কোর্স করবেন, আমাদের হটলাইন নাম্বারগুলোতে আপনারা কল দিয়ে আপনার অফারে ভর্তিটা লুফে নেবেন। ওকে স্যার, রাধা কয়টা বিয়ে করেছে? রাধা তো একটাই করেছিল, আয়ান ঘোষকে। স্যার দেখি 11 থেকে 20তম গ্রেডের জন্য আপনাদের আলাদা কোর্স। হ্যাঁ, 11 থেকে 20তম গ্রেড টোটালটাই আলাদা কোর্স। ওটা হলো কোর্স ফি হলো এখন ভাইয়া অফার চলতেছে 1800 টাকা। আর কোনো প্রশ্ন আছে বলেন তো? আর কোনো প্রশ্ন আছে কিনা বলেন? বুঝতে পেরেছি আপনারা কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য সম্পর্কে কোনো কোশ্চেন আপনাদের ছিল না। আমি কিন্তু বারবার বলেছি যে আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা, আপনারা কিন্তু কেউ বলেন নাই, তাই না? তার মানে আপনাদের কোশ্চেন নাই। এটা কিন্তু আজকে পড়াইলাম বিগত প্রশ্ন সলভ। এবার বেসিক ক্লাসে কিন্তু রাধাকৃষ্ণের ওই 13টা খণ্ড আমি আপনাদেরকে পড়াই দেবো বিসিএস ক্লাসে। স্যার আমি পলিটিক্যাল সায়েন্সে ভর্তি হতে চাই। আপনি পলিটিক্যাল সায়েন্সে ভর্তি হলে ভাইয়া কোনো সমস্যা নাই, আপনি এই নম্বরে টাকা পাঠিয়ে দেবেন। হ্যাঁ, এই নাম্বারে টাকা পাঠিয়ে আপনি আমাকে, অথবা এই নাম্বারে আমার ক্লাস শেষে কল দিয়েন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, দেখি নিবন্ধন লিখিত বা বাংলা ক্লাস কবে? লিখিত বাংলা ক্লাস তো চলতেছে প্রায় শেষ পর্যায়ে। লিখিত বাংলা ক্লাসে একদম শেষ পর্যায়ে 80% ক্লাস কিন্তু অলরেডি হয়ে গেছে। আমাদের 80% ক্লাস কিন্তু বাংলার হয়ে গেছে। দেখি আর কোনো প্রশ্ন আছে? আর কোনো প্রশ্ন নাই না? স্যার আমি আপনাদের 3টি কোর্স করেছি। বাহ, চতুর্থবারের মতো ভর্তি হলে লাগবে নিবন্ধনে। আরিয়ান ইসলাম মাহাদি তিনি লিখছে, স্যার আমি আপনাদের 3টি কোর্সে ভর্তি হয়েছি এবং চতুর্থ কোর্স হবে। সমস্যা, আপনি এই নাম্বারে কল দিন। এই নাম্বারে কল দিন। স্যার 19তম প্রিলিতে ভর্তি হওয়ার পর কোনো বই পড়াবেন? আপনারা কি বই পাঠিয়ে দেবেন? অবশ্যই আমরা সব বই দিব, আপনাদের কোনো বাজার থেকে বই কিনতে হবে না, এটা আমরাই পাঠিয়ে দেবো। ওকে, আমরাই। আর কোনো প্রশ্ন? কামরুন্নার কি লিখছো? স্যার রাধা কৃষ্ণের কাহিনীটা না, এখন কাহিনী বললে তোমার হবে? এখন রাত না, অনেক রাত, কটা বাজে? এখন অনেক রাত, এই এত রাতে এখন কাহিনী শুনবা না, দরকার নাই।
এখন আর কাহিনী বলবো না, এখন আর কোনো কাহিনী বলবো। আর বিসিএস কোর্সে যদি ভর্তি হন, এই বিসিএস কোর্সে কিন্তু আপনারা একদম প্রিন্টেড লেকচার শিট পাবেন, 144টা লেকচার শিট, একদম আপডেট লেকচার শিট কিন্তু আপনাদের কুরিয়ার করে আমরা আপনাদেরকে পাঠিয়ে দেব। হ্যাঁ, ইসলামিক হিস্ট্রি রিটেন কিন্তু আছে, আমাদের ইসলামিক হিস্ট্রি রিটেন আছে, আপনারা এই নম্বরে কল করে আপনারা ভর্তি হন। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে, ইনশাআল্লাহ দেখাবে আবার আগামীকাল। আল্লাহ হাফেজ।